শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। সুচি দিদি, সুচি দিদি। কি? এই যে পেয়েছি, তোমাকে না একটা দারুণ খবর দিতে এসেছি দিদি। দারুণ খবর? আচ্ছা, তা কি শুনি? অবশেষে দিন ঠিক হয়ে গেছে গো, সামনের সোমবার। তাই নাকি? বাহ, কোথায় হবে? সেসব কথা বাবা জানেন। তুই খুশি হয়েছিস ভাই? কি যে বলো দিদি, এ কি আর জিজ্ঞেস করার মতো ব্যাপার? যা চেয়েছিলি সবই পেলি, এখন কারোর সঙ্গে কোনো ঝগড়া করার কিছুই রইল না। সেজন্যই ভয় হয় জানিস, পাছে তোর উৎসাহ কমে যায়। মোটেও না, ঝগড়া করার উৎসাহ একেবারেই কমবে না। শুধু ঝগড়ার লোকটাকে এখন আর বাইরে খুঁজতে হবে না, এই যা। তাই নাকি? এইসব মতলব আঁটা হচ্ছে বুঝি? দাঁড়া, আমি বিনয়কে সব বলে দেবো। তার কি আর কিছু জানতে বাকি আছে দিদি? তবে শুধু এই কথাটা তোমাকে জানাতে আসিনি, আরও একটা কথা বলতে এলাম। কি কথা শুনি? গৌরমোহনবাবুর উপর আমার আর কোনো রাগ নেই। হ্যাঁ, আগে তাকে হিংসে হতো, কেন জানো? উনি এলেই তুমি কেমন অন্যরকম হয়ে যেতে, আমার আদরটা কমে যেত না, তাই জন্য। থাক ললিতা, ওসব কথা থাক, আমি আসছি। দিদি, দিদি যেও না, আজ আমাকে বলতে দাও। আমি কি কিছু বুঝিনি ভেবেছ, নাকি কিছু দেখতে পাইনি? ললিতা, বলছি না। ও দিদি, শোনো না, আমি আমি সত্যি খুব খুশি হব যদি তোমার সঙ্গে। ললিতা, বলছি না, ওসব কথা বলতে নি। যা মনেও আনা যায় না সে কথা মুখে উচ্চারণ করছিস কেন? আমি ঘর থেকে যাচ্ছি এখন। দিদি, দিদি যেও না, যেও না। কি হয়েছে গো, বলো না, কোনো সমস্যা? না, কিছু হয়নি, কিন্তু তোকে কথা দিতে হবে, সারা জীবন আর এই কথাটা উচ্চারণ করবি না, একদম না। আচ্ছা আচ্ছা, বেশ, আমি বলবো না। তবে সারা জীবনের কথাটা এখন থেকে দিতে পারবো না দিদি। যদি তেমন সুযোগ সত্যি আসে তাহলে কিন্তু 1000 বার বলবো। ললিতা, না হলে আর বলবো না, এই আমি কথা দিচ্ছি দিদি। এবার তো হাসো। ও দিদি ভাই, কি হলো তোমার? দিদি ভাই, ও দিদি ভাই। এই তো, উফ, তুই আর বড় হলি না। এখন কত কাজ বল দেখি, এখন কি হাসাহাসির সময়? শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা। আজ শুনবেন পঞ্চম এবং শেষ পর্ব। সুচরিতার মনের মধ্যে যে তোলপাড়টা চলছে তাকে সে সহজে এড়িয়ে যেতে পারছে না। আজকাল আর গোরা আসে না, ভুল করেও সুচরিতার কাছে আসার কথা তার মনে পড়ে না। এ গোরার উদাসীনতা নয়, এ নিশ্চয়ই হরিমোহিনীর কারসাজি। তিনি এমন কিছু বলেছেন যে যাতে গোরার ছায়া পর্যন্ত সরে গেছে সুচরিতার জীবন থেকে। সুচরিতা কাউকে কিছু বলতে পারে না, শুধু মনের আক্ষেপ, বিলাপ আর হাহাকারকে নিজের বুকের মধ্যেই আগলে রাখে সে। যতই তিনি না আসুন, তবু তিনিই আমার গুরু। ওই উদাত্ত কণ্ঠ, ওই অসীম আবেগ আর এমন আশ্চর্য আগুনকে বোঝার মতো মানুষ যে বড় একটা নেই, সে কথা জানে সুচরিতা। তাই গোরার মূল্য আর কে দেবে সেটাই ভাবতে ভাবতে আপন মনে কখন যে তার চোখ দিয়ে জল পড়ে নিজেই জানে না সুচরিতা। অবহেলায় তার খাবার পড়ে থাকে, খিদে, ঘুম, সাজসজ্জা কিছুতেই আর রুচি নেই তার আজকাল। সুচরিতার দিকে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন হরিমোহিনী। পরেশবাবুর বাড়িতে থাকতে যে মেয়েকে তার খুব চেনা মনে হয়েছিল, এখন বুঝতে পারেন যে সুচরিতাকে বোঝা অতটা সহজ নয়। এই মেয়ের কোনো তলই তিনি খুঁজে পাচ্ছেন না। সুচরিতার কথা জানিয়ে বিপত্নিক দেওর কৈলাসকে তিনি আগেই চিঠি পাঠিয়েছিলেন। এবার সেই কৈলাসের উত্তর পেয়েছেন হরিমোহিনী। কৈলাস লিখেছে, আপনি যে পাত্রীটির কথা লিখেছেন তার সমস্ত খবর ভালো করে জানাবেন। আপনি বলেছেন বাড়ন্ত মেয়ে, দেখতে কিছু ডাগর দেখায়, তাতেই বিশেষ ক্ষতি হবে না। তার যে সম্পত্তির কথা লিখেছেন
তাতে তার জীবন সত্য অথবা চিরসত্য তা ভালো করে খোঁজ করে লিখলে বড়দের জানিয়ে তাদের মত নেব। আশা করি তারা অমত করবেন না। পাত্রীটির হিন্দু ধর্মে নিষ্ঠা আছে শুনে নিশ্চিন্ত হলাম, কিন্তু এতদিন সে ব্রাহ্মঘরে মানুষ হয়েছে এ কথা আর কাউকে জানাবেন না। আগামী পূর্ণিমায় চন্দ্রগ্রহণে গঙ্গা স্নানের যোগ আছে। যদি সুবিধা পাই সেই সময় গিয়ে পাত্রী দেখে আসব। এতদিন পরে তার শ্বশুর ঘরে ফেরার পথটা সুগম হয়েছে। হরিমোহিনীর তাই আর তর সয় না। সুচরিতাকে বলে এক্ষুনি একটা দিন ঠিক করে ফেলতে মন চাইলেও সে কাজটা সহজে করতে পারলেন না হরিমোহিনী। এ মেয়ের ভাবগতিক ভালো মনে হচ্ছে না, তাই সুচরিতার ওপর নজরদারিটা আরো বাড়িয়ে দিলেন তিনি। রাধারানী, বলি এটা হচ্ছেটা কি? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। তুমি দিনরাত আমার উপর নজর রাখছো কেন বলো তো মাসি? কেন রেখেছি তা তুমি জানো না? খাওয়া দাওয়ার পাট তো একরকম উঠিয়েই দিয়েছ। এখন সারাদিন শুধু কান্নাকাটি চলছে। এসব কিসের লক্ষণ শুনি? এটুকু বুঝতে না পারার মতো শিশু বলে আমায় মনে করো না। তোমায় একটা কথা বলি মাসি, তুমি যা বুঝছো সবই ভুল বুঝছো। তোমার এই ভুল বোঝাটাই প্রতি মুহূর্তে আমার কাছে অসহ্য হয়ে উঠছে। ও, তা বেশ তো। ঠিকঠাক কি তাহলে সেটা না হয় তুমিই আমায় বুঝিয়ে দাও। আচ্ছা, তবে আমিই বলি, যিনি আমার গুরু তুমি তাঁর সঙ্গে আমার সম্পর্কটাকে এরকম বিকৃত করে দেখছো মাসি। তার কাছ থেকে যে কথাটা আমি পেয়েছি সেটা বোঝার জন্য প্রবল মনের জোর দরকার। নিজের সঙ্গে এখনও লড়ছি আমি। গুরু? হ্যাঁ মাসি, উনি আমার গুরু। তাঁর মতো মানুষকে তুমি নিচু করতে পারলে? তোমার এত ক্ষমতা! আমার উপর এত অত্যাচার কেন করলে তুমি মাসি? কেন? আমি তোমার কি করেছি? কি জানে বাপু, এমন সব কথা তো আমি 7 জন্মেও শুনিনি। তা আজ খাওয়া দাওয়াটা হবে তো, নাকি আজও উপোস? যাচ্ছি। হ্যাঁ বাছা, তাড়াতাড়ি এসো দেখি। খাবার সব জুড়িয়ে জল হয়ে গেল। দেখো রাধারানী, আমার বয়স তো নিতান্ত কম হয়নি। তোমার চেয়ে আমি অনেক বেশি শুনেছি। সেই কোন শিশুকাল থেকে হিন্দু আচারও মেনে আসছি। কিন্তু কই, তোমার ওই গুরু যা বলে সেসব কথা তো আমি কখনো শুনিনি। তুমি না শুনলেই যে সে জিনিস মিথ্যা হবে তা তো হতে পারে না মাসি। হিন্দু ধর্মের কথাগুলো তো তুমি কিছুই জানো না রাধারানী। সেই জন্যেই গৌরমোহন তোমার গুরু হয়ে তোমাকে কেবল ভোলাচ্ছে। আসলে কি জানো তো, ও নিজের শাস্ত্র ও নিজেই তৈরি করছে। শোনো না, আমি তোমাকে বলছি রাধারানী, সময় এলে আমার গুরুই তোমাকে মন্ত্র দেবেন। ও মা, রাধারানী, কি গো, আমার কথাটা শুনছো? শুনছি। তোমার কোনো ভয় নেই মা। এই আমি তোমাকে হিন্দু সমাজে ঠিক ঢুকিয়ে দেব। তোমার বয়স একটু বেশি বটে, তা কেই বা তোমার কুষ্টি দেখছে বলো? হ্যাঁ, আর টাকা যখন আছে তখন কিছুই আটকাবে না। এমন সৎ ব্রাহ্মণ করে তোমাকে চালিয়ে দেব, কারো সাধ্য থাকবে না। হরিমোহিনীর কথার কোনো উত্তর দিল না সুচরিতা। হরিমোহিনী মনে মনে অসন্তুষ্ট হলেও মুখে কিন্তু কিছু প্রকাশ করলেন না। সুচরিতার মনটা এখন পরেশবাবুর জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু তার ও বাড়িতে যাওয়াটা বরদা সুন্দরী পছন্দ করেন না। পরেশবাবু নিজেই প্রতিদিন তার সঙ্গে এসে দেখা করেন। এই কদিন নানান কাজের চাপে সুচরিতার কাছে আসতে পারেননি পরেশবাবু। এদিকে মাসির তাড়নাটাও ক্রমশ অসহ্য হয়ে উঠছে সুচরিতার পক্ষে। তাই বরদা সুন্দরীর অনিচ্ছে সত্ত্বেও পরেশবাবুর বাড়িতে নিজেই এসে আজ হাজির হলো সুচরিতা। পরেশবাবু তখন মাথা নিচু করে বাগানের পথে হাঁটছিলেন। কেমন আছো বাবা? কে? ও রাধে, ভালো আছি মা। আচ্ছা শোনো, সোমবারে তো ললিতার বিয়ে, কিন্তু তোমাকে এবার ডাকতে পারিনি রাধে। কেন বাবা? তুমি ভেবেছিলে আমার মনটা বুঝি বদলে গেছে? হ্যাঁ মা, তেমনই ভেবেছিলাম। তাই তোমাকে কোনো সংকোচে ফেলতে চাইনি। তুমি তো গেলে না,
তাই আমিই চলে এলাম। বাবা, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, তবে আমার কথাগুলো স্পষ্ট করে বলতে পারবো কি না জানি না। হয়তো যেটা বোঝাতে চাই সেটা প্রকাশ করতেই পারবো না। আমি জানি রাধে, এসব কথা স্পষ্ট করে বলা সহজ নয়। তুমি নিজের ভাবনার মধ্যে যাকে পেয়েছ তার সঙ্গে এখনো ভালো করে তোমার পরিচয় হয়নি মা। ঠিক বলেছ বাবা, কিন্তু পরিচয় না হলেও তার প্রতি আমার যে কি টান তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার ভাবনা চিন্তাগুলো সব বদলে যাচ্ছে। আগে তো এমন করে ভাবিনি। তাই কি বদলেছে রাধে? দেখো বাবা, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। এতদিন আমি হিন্দু এই কথাটা আমার মুখ দিয়ে কখনো বেরোয়নি, কিন্তু এখন আমি খুব জোর দিয়ে নিঃসংকোচে কথাটা বলতে পারি। কথাটা বলতে আমার খুব আনন্দ হয় বাবা। কথাটা ভেবে বলছো তো রাধে? এর আগাগোড়া অর্থটা তোমার কাছে স্পষ্ট তো মা? আগাগোড়া ভাবার শক্তি আমার নেই বাবা, তবে এই কথাটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি, পড়েছি, আর তারপর একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি। কি কি বুঝেছ বলো দেখি। ধর্মের খুঁটিনাটিগুলোকে বড় করে দেখতে গিয়েই ধর্মটার প্রতি আমার ঘৃণা জন্মেছিল, কিন্তু ধর্মটা আসলে তা নয়। তার এমন বিরাট রূপ আছে যেটা আমি আগে কখনো দেখিনি বাবা। সেই রূপটাকে আমি ভালোবাসি। বুঝেছি বুঝেছি মা, তোমার মনে এখন গভীর এক বোধের জন্ম হয়েছে। বাবা, হ্যাঁ মা। আমি কেন আমার দেশ বা জাত থেকে বিচ্ছিন্ন হব? কেন বলতে পারবো না যে আমি হিন্দু? অর্থাৎ মা, তুমি আমাকেই জিজ্ঞাসা করছো যে আমি কেন নিজেকে হিন্দু বলি না? না মা না, তার কোনো বড়সড় কারণ নেই। আসলে হিন্দুরাই আমাকে হিন্দু বলে স্বীকার করে না, আর যাদের সঙ্গে আমার ধর্মমতে মিলে তারা নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় না। আর একটা গুরুতর ব্যাপারও আছে, কি জানো মা? কি বাবা? হিন্দু সমাজে বাইরের লোকের ঢোকার কোনো পথ নেই। যারা হিন্দু হয়ে জন্মায়, হিন্দু হয়ে থাকে, সমাজটা শুধু তাদেরই। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে এই বাধাটা নেই মা। তবে সে যাই হোক, তোমার মনের ভাবকে আমি নষ্ট করব না রাধে। এক মনে যাকে সত্য বলে জানবে তাকেই তুমি গ্রহণ করো। হ্যাঁ বাবা। বাবু, হ্যাঁ, কি হয়েছে? বাবু চিঠি আছে। হ্যাঁ, ও আচ্ছা, দাও দাও। কিন্তু আমার তো চশমাটা না আমার কাছে নেই তো, আলোও তো কমে গেছে। মা, কার চিঠি একটু পড়ে দাও তো। ব্রাহ্ম সমাজ থেকে চিঠি পাঠিয়েছে বাবা। কি লিখেছে আমাকে পড়ে সুচরিতা শোনাও তো মা। চিঠিটা পড়ে শোনালো তাকে। ব্রাহ্ম সমাজের এক কমিটি থেকে তার কাছে চিঠিটি এসেছে। নিচে অনেকজন ব্রাহ্মর নাম সই করা আছে। চিঠির মর্ম এই যে পরেশবাবু অব্রাহ্ম মতে তার কন্যার বিয়েতে সম্মতি দিয়েছেন এবং সেই বিয়েতে নিজেও যোগ দিতে প্রস্তুত হয়েছেন। এই রকম অবস্থায় ব্রাহ্ম সমাজ কোনো মতেই তাকে সভ্য শ্রেণীর মধ্যে আর গণ্য করতে পারছে না। নিজের পক্ষে যদি তার কিছু বলার থাকে তবে আগামী রবিবারের আগে সেই সম্বন্ধে কমিটির হাতে তার চিঠি আসা চাই। সেই দিন আলোচনা করে অধিকাংশের মতামত নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে। পরেশবাবু চিঠিখানা নিয়ে পকেটে রাখলেন। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে এলো। বাগানের ডান দিকের গলিতে রাস্তার একটা আলো জ্বলে উঠল। সুচরিতা পরেশবাবুর সঙ্গে বাগানেই আস্তে আস্তে পায়চারি করতে লাগলো। তোমার উপাসনার সময় হয়েছে বাবা, আজ আমি তোমার সঙ্গে উপাসনা করব। বেশ তো, এসো মা,
এসো। সুচরিতা হাত ভেতরে ধরে এসো। পরেশবাবুকে তার উপাসনার নিভৃত ঘরটির মধ্যে নিয়ে গেল। সেখানে আসন পাতা ছিল এবং একটি মোমবাতি জ্বলছিল। পরেশবাবু আজ অনেকক্ষণ পর্যন্ত নীরবে উপাসনা করে বাইরে আসতেই দেখলেন উপাসনা ঘরের দরজার কাছে ললিতা ও বিনয় চুপ করে বসে আছে। তাকে দেখেই তারা দুজনে প্রণাম করে তার পায়ের ধুলো নিল। থাক থাক, কল্যাণ। তিনি তাদের মাথায় হাত রেখে মনে মনে আশীর্বাদ করে সুচরিতাকে বললেন, আচ্ছা শোনো মা, আমি বরং কাল তোমাদের বাড়িতে যাব। আজ আমার কাজটা সেরে আসি গে। কথাটা বলেই নিজের ঘরে চলে গেলেন পরেশবাবু। কিন্তু বাবা তো কখনো এমন করেন না। বারান্দায় অন্ধকারে তাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল সুচরিতা। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে নামছে। ললিতা এবং বিনয় অনেকক্ষণ কোনো কথা বলল না। সুচরিতা যখন চলে যাওয়ার উপক্রম করল, বিনয় তখন তার সামনে এসে মৃদুস্বরে বলল, দিদি, তুমি আমাদের আশীর্বাদ করবে না? দিদি, ললিতাকে নিয়ে সুচরিতাকে প্রণাম করল বিনয়, এবং সুচরিতা অশ্রুরুদ্ধ কণ্ঠে যা বলল তা তার অন্তর্যামীই শুনতে পেলেন শুধু। তোমাদের মঙ্গল। ওদিকে পরেশবাবু তার ঘরে গিয়ে ব্রাহ্ম সমাজের কমিটিকে চিঠি লিখতে বসলেন। ললিতার বিয়ে আমাকেই সম্পাদন করতে হবে। তাতে যদি আমাকে ত্যাগ করেন, তাতে আপনাদের অন্যায় বিচার হবে না। এখন ঈশ্বরের কাছে আমার এই একটি মাত্র প্রার্থনা রইল, তিনি আমাকে সমস্ত সমাজের আশ্রয় থেকে বের করে নিয়ে তাঁরই পদপ্রান্তে স্থান দান করুন। পরেশবাবুর কাছে যে কথাগুলো শুনল সেগুলো গোরাকে বলার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল সুচরিতা। তার মনের মধ্যে কতগুলো কথা, কতগুলো প্রশ্ন ঝড় তুলল যেন। তার বারবার মনে হতে লাগলো, ভারতবর্ষ নিয়ে, ভারতের হিন্দুদের নিয়ে এই কথাগুলো কি গোরা ভাববে না একবারও? তাদের কি সত্যি কিছু করার নেই? গোরা তাকে কেন কোনো দায়িত্ব দিল না? এক কথায় দেশের জন্য, সমাজের জন্য নিজের সর্বস্ব পণ রাখতে পারে এমন কজন লোক গোরার দলে আছে? সুচরিতা পারে। তার ক্ষমতাটা কি একবার পরীক্ষা করে দেখবে না গোরা? গোরার কথা ভেবে তার মনের মধ্যে আলোড়ন উঠল। আমাকে এমন করে ত্যাগ করতে তিনি কখনোই পারবেন না। আমার কাছে তাকে আসতেই হবে, তিনি যত বড় শক্তিমান পুরুষ হন না কেন। আমাকে যে তার প্রয়োজন আছে সে কথা তো তিনি নিজে মুখেই আমাকে বলেছেন। তাহলে আজ কেমন করে ভুলে গেলেন? দিদি, 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 হ্যাঁ? এই যে দিদি, আমাকে কিন্তু অনুমতি দিতেই হবে দিদি। কিসের অনুমতি বক্তিয়ার? সোমবার ললিতা দিদির বিয়ে। আমি একদিন বিনয়বাবুর বাড়িতে গিয়ে থাকবো, তিনি আমাকে ডেকেছেন। মাসিকে বলেছিস? মাসিকে বলেছিলাম, তিনি রাগ করে বললেন আমি ওসব কিছু জানি না, তোমার দিদিকে গিয়ে বলো। ও দিদি, দিদি, তুমি বারণ করো না, সেখানে আমার পড়াশোনার ক্ষতি হবে না। আমি রোজ পড়বো, বিনয়বাবু আমার পড়া বলে দেবেন। কাজকর্মের বাড়িতে তুই গিয়ে সকলকে অস্থির করে মারবি তো? না দিদি, আমি কিচ্ছু করব না। ও দিদি, বিনয়বাবু বলেছেন আমাকে তার নির্ভর করবেন। নির্ভরকে কি করতে হয় দিদি? সমস্ত দিন উপোস করে থাকতে হয়, পারবি? যা। আচ্ছা ভাই বক্তিয়ার, তুই বড় হলে কি হবি বলতো? মাস্টার মশাই হব। তাই? অনেক কাজ করতে হবে কিন্তু। আমাদের দেশকে প্রাণ দিয়ে বড় করে তুলতে হবে। না না, দেশকে কি আর বড় করব, এই বিরাট দেশটার মতো নিজের প্রাণটাকে বড় করে নিতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, আমি বুঝেছি বুঝেছি। তোমার সঙ্গে একটু পরামর্শ করতে এলুম মা। আসুন আসুন। সুচরিতার বুকের ভেতরে যেন রক্ত নেচে উঠল। সে আনন্দময়ীকে প্রণাম করল, কিন্তু প্রণাম করা সতীশের ভালো আসে না, তাই সে লজ্জিতভাবে কোনো মতে কাজটা সেরে নিল। আনন্দময়ী সতীশকে কোলের কাছে টেনে নিয়ে তার কপালে চুমু খেলেন এবং সুচরিতাকে বললেন, আচ্ছা, বিনু বলছিল বিয়ে তার বাড়িতেই হবে। তাই নাকি মা? না না, সে সব হবে না। আমাদের মেয়ে অমনি সেধে গিয়ে তার ঘরে এসে বিয়ে করে যাবে, সে হবে না। তাহলে
কি করবেন আপনি? শোনো মা, আমি একটা বাড়ি ঠিক করেছি। সে তোমাদের এ বাড়ি থেকে বেশি দূরও হবে না। আমি এইমাত্র সেখান থেকেই আসছি। পরেশবাবুকে বলে তুমি রাজি করিয়ে নিও, কেমন? বাবা ঠিক রাজি হবেন। তোমাকেও কিন্তু মা সেখানে যেতে হবে। এই তো সোমবারে বিয়ে। এই কদিন সেখানে থেকে আমাদের তো সমস্ত গুছিয়ে নিতে হবে। সময় তো আর বেশি নেই। আমি একলাই সমস্ত করে নিতে পারি, কিন্তু তুমি এতে না থাকলে বিনুর ভারী কষ্ট হবে। তুমি কিন্তু সরে থাকলে চলবে না মা। দেখো, ললিতাও কষ্ট পাবে। আচ্ছা মা, তুমি এই বিয়েতে যোগ দিতে পারবে? হোমা, বলো কি সুচরিতা, যোগ দেওয়া কি বলছো? আমি কি বাইরের লোক যে শুধু যোগ দেব? এ আমার বিনুর বিয়ে, এর সবটা তো আমাকেই করতে হবে। তবে আমি কিন্তু কন্যা পক্ষ। আমার ঘরে ললিতাকে বিয়ে করতে আসছে বিনু, এ কথা আমি তাকে বলে রেখেছি। এতে তোমাকে নিয়ে কোনো গোলমাল হবে না তো? তাহলেই বা, চুপ করে শুয়ে থাকলে আবার কিছুদিন পরে সমস্ত কেটেও যায়। সুচরিতা জানত এই বিয়েতে গোরা যোগ দেয়নি। আনন্দময়ীকে বাধা দেওয়ার জন্য গোরার কোনো চেষ্টা ছিল কিনা সেটাই জানার জন্য সুচরিতার উৎসাহও ছিল, কিন্তু সেই কথাটা সে স্পষ্ট করে বলতেও পারল না, এবং আনন্দময়ীও গোরার নামমাত্র উচ্চারণ করলেন না। হরিমোহিনী কিন্তু খবর পেয়েছিলেন আনন্দময়ীর আসার। ধীরে সুস্থে হাতের কাজ সেরে তিনি ঘরে এসে ঢুকতেই সুচরিতা বেরিয়ে পাশের ঘরে গিয়ে চুপটি করে বসে রইল। হরিমোহিনী বললেন, তা দিদি ভালো আছো তো? তোমার তো দেখাইনি, খবরও নাও না। তোমার বোনজিকে নিতে এসেছি, বিনুর বিয়ে জানো তো। আমি তো এর মধ্যে যেতে পারবো না। না বোন, তোমাকে আমি যেতে বলছি না। সুচরিতার জন্য তুমি ভেবো না, আমি তো ওর সঙ্গেই থাকবো। রাধারানী তো লোকের কাছে বলছে যে ও হিন্দু, আবার এখন ওর মতিগতি দেখছি হিন্দুয়ানির দিকে ফিরেছেও। তা হিন্দু সমাজে ঢুকতে হলে ওকে তো একটু সাবধান হতে হবে। এত বয়স অব্দি মেয়ের কেন বিয়ে হলো না, সে নিয়ে লোকের কৌতূহল কি কম হবে বলো দিদি? বুঝলাম। ভালো পাত্র যে চেষ্টা করলে জুটবে না এমন নয়, কিন্তু ও যদি আবার সাবেক চাল ধরে তাহলে আমি কত দিকে সামলাবো বলো তো দিদি? তুমি তো হিন্দু ঘরের মেয়ে, তুমি তো সব বোঝো। তুমি বা এমন কথা বলো কোন মুখে? তোমার নিজের মেয়ে যদি থাকতো তাকে কি বিয়েতে পাঠাতে পারতে? হ্যাঁ দেখো, আমি কোনো জোর করতে চাই না। সুচরিতা যদি আপত্তি করে তবে আমি... দেখো বাপু, আমি তোমাদের ভাবগতিক কিছু বুঝে উঠতে পারিনি। তোমারই ছেলে, তোমার ছেলেই তো ওকে হিন্দু মতে উস্কে দিচ্ছেন, আর এখন তুমি আকাশ থেকে পড়লে চলবে কেন? তোমার কোনো ভয় নেই বোন। আসলে কথাটা তো আমি আগে জানতাম না। আমি আর ওকে পিড়াপিড়ি করব না। তুমিও ওকে আর কিছু বলো না, হ্যাঁ? ও তো অন্যভাবে মানুষ হয়েছে, ওকে কোনো চাপ দিও না, কেমন? সে কি আমি বুঝিনি আমার এত বয়স হলো? আচ্ছা, ও তোমার মুখের সামনেই বলুক না, আমি কি ওকে কোনোদিন কিছু কষ্ট দিয়েছি? ও যা খুশি ও তাই করেছে, আমি কখনো একটি কথাও কইনি। খালি নিজের ভয় আমি নিজের বুকেই চেপে রেখে দিয়েছি। আমি আজ আসি গো বোন, দেরি হয়ে যাচ্ছে। হরিমোহিনীর কাছে আর দাঁড়ালেন না আনন্দময়ী, ভদ্রতাটুকু সেরেই বেরিয়ে এলেন তিনি। তার পায়ের আওয়াজ পেয়ে নিজের ঘর থেকে বাইরে এসে দাঁড়ালো সুচরিতা। পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করল আবারও। থাক থাক, সকরুণ স্নেহে তাকে স্পর্শ করে আমি আসবো। আনন্দময়ী বুকের কাছটিতে জড়িয়ে তোমাকে ধরলেন। সব খবর দিয়ে যাব। তুমি চিন্তা করো না, কোনো বিঘ্ন ঘটবে না। ঈশ্বরের আশীর্বাদে শুভ কাজ ভালোভাবেই মিটে যাবে। আমি আসি। সুচরিতা কোনো কথা বলল না। পাছে তার চোখের জলটা আনন্দময়ীর চোখে পড়ে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে।
পরদিন ভোরবেলা লক্ষ্মিয়াকে নিয়ে সবে সেই বাড়ির ঝাড়পোঁছ শুরু করিয়েছেন আনন্দময়ী। এমন সময় সেখানে সুচরিতা এসে দাঁড়ায়। সুচরিতা, এসো এসো। হাতের ঝাঁটাখানা তাড়াতাড়ি ফেলে দিয়ে সুচরিতাকে বুকে টেনে নিলেন আনন্দময়ী। ঘর পরিষ্কারের কাজে তার সঙ্গে এরপর সুচরিতাও হাত মেলালো। এটা এখানে রাখি। এবার একেবারে ধোয়া মোছা জিনিসপত্র নাড়াচাড়া আর সাজানোর ধুম পড়ে গেল। এখানে রাখছি। হ্যাঁ? খরচের জন্য সুচরিতার হাতে বেশ কিছু টাকাও দিয়েছিলেন পরেশবাবু। মা, তোমাকে সেই বলছি, তহবিল শোনো, আর নিয়ে কিছুটা ফুল দুজনে লাগবে। মিলে এবার ফর্দ তৈরি করতে বসে আচ্ছা, পড়লেন। তোমার কথাই রইল। ফুলের বাগানে আর এক মুহূর্তেই বিয়ে বাড়ি একেবারে জমজমাট হয়ে উঠল। আর দেখতে দেখতে ললিতাকে নিয়ে পরেশবাবুও সেখানে এসে হাজির হলেন। ললিতা, এত তাড়াতাড়ি ললিতাকে অবশ্য সুচরিতা এসো মা, আশা করেনি, এসো, এসো। তাই তাকে দেখে একটু অবাক হয়ে গেল সে। ললিতা, ললিতা আমার ঘর থেকে একেবারে বিদায় নিয়ে এসে এখানে ওর স্নেহ যত্নের কোনো অভাব হবে না বাবা। চলেই এলাম। ভুল কিছু করিসনি। আয়। আসলে ললিতার পক্ষে তার বাড়ি অসহ্য হয়ে উঠেছিল। কেউ তাকে কোনো কথা বলতে সাহস করতো না ঠিকই, কিন্তু তাদের নীরবতা পদে পদে ললিতাকে আঘাত করছিল। অবশেষে দলে দলে বন্ধুরা এসে যখন বরদা সুন্দরীকে সমবেদনা জানাতে লাগলেন, তখন আর সইতে পারল না ললিতা। তাকে নিয়ে চলে আসবেন বলে ঠিক করলেন পরেশবাবুও। আসার সময় বরদা সুন্দরীকে প্রণাম করতে গেলে তিনি মুখ ফিরিয়ে রইলেন। এমনকি সমাজের ভয়ে লাবণ্য আর লীলাকেও মুখ গম্ভীর করে থাকতে হলো। আসার সময় দরজার কাছে সুধীরের সঙ্গে অবশ্য ললিতার দেখা হয়েছিল, কিন্তু তার পিছনেই সমাজের বেশ কয়েকজন কর্তারা ছিলেন, তাই একটাও কথা সুধীরও আর বলতে পারেনি তার সঙ্গে। গাড়িতে উঠে অবশ্য ললিতা দেখল আসনের একটা কোণে কাগজে মোড়া একটি জার্মান রূপোর ফুলদানি রয়েছে, আর তার গায়ে ইংরেজি ভাষায় খোদাই করা রয়েছে আনন্দিত দম্পতিকে ঈশ্বর আশীর্বাদ করুন, এবং একটি কার্ডে ইংরেজিতে সুধীরের কেবল নামের প্রথম অক্ষরটি ছিল। ললিতা আজ হৃদয়কে কঠিন করে পণ করেছিল যে সে কিছুতেই চোখের জল ফেলবে না, কিন্তু বাবার বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে ছোটবেলার বন্ধুর এই একটি মাত্র স্নেহের উপহার হাতে নিয়ে তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়তে লাগল। পরেশবাবুর কাছ থেকে এই সমস্ত কথাই শুনলেন আনন্দময়ী। ললিতার মাথায় হাত বুলিয়ে তাকে কাছে টেনে নিলেন তিনি। ললিতার জন্য আপনি কোনো চিন্তা করবেন না পরেশবাবু। আপনি যার হাতে ওকে তুলে দিচ্ছেন সে কখনোই ললিতাকে কোনো দুঃখ দেবে না। সে কথা আমি জানি। আমারও তো কোনো মেয়ে নেই, বড্ড শূন্যতা ছিল। ঈশ্বর আমাকে এমন একটি মেয়ে দিলেন যে নিজের ভাগ্য দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। এমন মেয়ের কথা কখনো ভাবতেই পারিনি। দেখুন, আপনাদের কাছে ললিতা থাকবে বলেই মেয়েকে নিয়ে আমার আর কোনো ভাবনা নেই। আমি সত্যি এবার অনেকটা নিশ্চিন্ত হলাম। জেল থেকে বেরোনোর পরে গোরার বাড়িতে যেন মানুষের ঢল নেমেছে। রাত দিন তাকে ঘিরে তুমুল উন্মাদনার পালা শুরু হয়েছে। এসব তার অসহ্য লাগে। শেষে এমন দাঁড়ালো যে বাড়িতে বাস করাই গোরার পক্ষে দুরূহ হয়ে উঠল। সকালবেলা স্নান পুজো সেরে কিছু একটু খেয়ে সেই যে বেরিয়ে পড়ে গোরা, ফেরে আজকাল এক্কেবারে রাতে। ট্রেনে চড়ে কলকাতার কাছাকাছি কোনো একটা গ্রামে গিয়ে সমস্ত দিনটা সেখানেই কাটায়। সেখানকার মানুষের সঙ্গে আলাপ করে, তাদের সুখ দুঃখের খবর নেয়। কিন্তু এই অপরিচিত দীর্ঘদেহী এক ব্রাহ্মণ যুবক কেন যে তাদের খবর নিয়ে বেড়াচ্ছে গ্রামের লোক তা বুঝতে পারে না। এই সমাজটাই এসে গোরার মন ভেঙে গেল। রীতিনীতি আর আচার পালনকেই ধর্ম মনে করে আসল ধর্ম থেকে ক্রমশ আরো দূরে সরে যাচ্ছে সমাজ। ধর্ম এখানে আলো দেয় না, শুধুই অন্ধকার বয়ে আনে। ভারতবর্ষ আর হিন্দু বিরোধী সমস্ত মানুষের কাছে এতদিন হিন্দু ধর্মের সমস্ত খুঁটি নাটি নিয়ে তীব্র অহংকার করে বেড়াতো গোরা।
দেশটাকে, এই ধর্মটাকে সে প্রাণ দিয়ে আঁকড়ে ধরতে, রক্ষা করতে চেয়েছে বরাবর। আর তাই হিন্দুর সব কিছুই তার কাছে অতি পবিত্র ছিল। কিন্তু এখন এই প্রান্তিক সমাজটার কাছে এসে একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকে গোরা। এই জমাট অন্ধকার থেকে সে তাদের উদ্ধার করবে কি করে ভেবে পায় না। ভেতরে ভেতরে ছটফট করতে থাকে সে। আজও সাত সকালে স্নান সেরে পুজোর ঘরে এসে বসেছে গোরা। একটু পরেই সে বেরোবে। এমন সময় সিঁড়িতে কার পায়ের আওয়াজ শুনে পিছন ফিরে তাকালো সে। দরজার বাইরে এসে দাঁড়িয়েছে বিনয়। বিনয়, ঠাকুর ঘরে ঢুকো না। ভয় নেই গোরা, এ ঘরে আমি ঢুকবো না। আসলে তোমার সঙ্গে দেখা না করে তো কিছুতেই যেতে পারছি না ভাই, তাই আসতে বাধ্য হলাম। তুমি ও ঘরে বসো, আমি আসছি। বেশ, তোমার অপেক্ষায় রইলুম। বলো বিনয়, কিছু বলতে এসেছো নাকি? আজ তো সোমবার, তাই মনে করাতে এসেছি ভাই। তুমি ছাড়া তো একা আজ অবধি কোনো রাজপথে গিয়ে দাঁড়াইনি। আচ্ছা, আমার বিয়েতে সত্যি কি তুমি যাবে না গোরা? না বিনয়, আমার যাওয়ার কোনো উপায় নেই। তাছাড়া আমি না গেলেই বা কি বলো? তুমি তো আমার মাকে টেনে নিয়ে গেছো হে। আমি কিন্তু মাকে নিষেধ করেছিলাম। মা কি আর আমার কথা শোনেন? তবে যাই বলো ভাই, এমন মা কিন্তু সবাই পায় না, এবং এমন মা বারবার আসেনও না। আমার গোটা মানচিত্রে সবাই আজ ওই দিকে, এদিকটায় খালি আমি একা। আমি কিন্তু আজ ভোরে উঠে সবার আগে তোমার কাছেই এসেছি গোরা। তাহলে আজ উঠি, আবার যেতে হবে। আরে বসো ভাই বসো, তোমার লগ্ন তো সেই রাত্রে। এত তাড়াতাড়ি তাহলে যাচ্ছ কোথায়? একটু বসেই যাও। গোরাটি স্নেহ একেবারেই আশা করেনি বিনয়। এতদিন পরে সেই আগের মতো তাকে ডাকছে গোরা। আনন্দে, আহ্লাদে, প্রশান্তিতে একেবারে ভরে গেল বিনয়। দুই বন্ধুতে পাশাপাশি বসে সেই আগের মতোই কত কথা, কত গল্প শুরু করলো আবার। তবে অন্য দিনের থেকে আজ একটু তফাৎ আছে বই কি। আজ বিনয় বলছে আর গোরা শুনছে। বিনয়ের মুখ থেকে প্রেমের কথা শুনছে গোরা। বিনয় বলে চলেছে, আমাদের এই বিয়েটাকে আর 5টা সাধারণ বিয়ের মতো আমি মানতে পারছি না গোরা। এমন বিয়ে যদি অন্য কেউ করতো তাহলে এই সমাজটায় বসন্তের জন্ম হতো গোরা। অর্থাৎ আরও কটা ফুল ফুটতো, তাই তো? হ্যাঁ ভাই, ফুলই ফুটতো। সত্যিকারের প্রেমের চেয়ে বড় ফুল আর কোথায় আছে গোরা? তুমি ভাই না মানলেও আমি আজ একটা কথা বলতে চাই। কি কথা? বলো, শুনছি। মানুষের মধ্যে সত্যিই যে কি আশ্চর্য সম্পদ আছে, তা তোমার মতো নিজে থেকে কে আর বুঝতে পারে গোরা? মানুষের মধ্যে যদি প্রেম আসে, একমাত্র তখনই সে নিজেকে জানতে পারে। আর সেই প্রেমের পথেই আমি নিজে নিজেকে চিনেছি ভাই, নিজেকে প্রকাশ করতে পেরেছি। বিনয়, হ্যাঁ ভাই, আমি তোমাকে সত্যি কথা বলছি। পৃথিবীর কোথাও প্রেম নেই বলেই চারিদিকে এত নিরানন্দ। একবার প্রেম জেগে উঠুক, চেতনায় ভর করে মানুষের ভিতরটা তখন কেমন জেগে উঠবে দেখো। কথাটা আজ তোমাকে বলে গেলাম। কেউ আছো নাকি? মহিমের শব্দ পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল বিনয়। বিনয় চলে যাওয়ার পরেও আরো বহুক্ষণ ধরে ছাদে হেঁটে বেড়ালো গোরা। আজ সে খেতে ভুলে গেল, নামতে ভুলে গেল, এমনকি ট্রেন ধরে সেই দূরান্তে গ্রামের পথে যেতেও ভুলে গেল। বিনয়ের বলে যাওয়া প্রতিটি কথা তার মনে যেন মূর্ছনা জাগিয়ে তুলেছে। কতক্ষণ সময় কেটে গেল এইভাবে, তবু সেই সুর কাটল না তার মন থেকে। সেই গানের সুরে ক্রমেই ভেসে যেতে লাগলো গোরা। অবশেষে নিজেকে আর আটকে রাখতে পারল না সে। না না না, যে আমারই তাকে আমিই নেব। আলনা থেকে চাদরটা টেনে কাঁধের ওপর ফেলে জামা জুতো পরে সিঁড়ি দিয়ে নেমে সে হনহন করে পথে বেরোলো। পৃথিবীতে আমি অসম্পূর্ণ, আমি সমস্ত পৃথিবীর মাঝখানে একমাত্র সুচরিতা যে তারই আহ্বানের জন্য অপেক্ষা করে আছে, তাতে গোরার মনে আর লেশ মাত্র সংশয় রইল না। আজই এই সন্ধেতেই এই অপেক্ষাকে সে পূর্ণ করবে। সারা কলকাতা শহরটা একদিকে আর অন্যদিকে গোরা। সুচরিতার কথা ভাবতে ভাবতে কখন যে তার বাড়ির সামনে এসে পৌঁছেছে সে বুঝতেই পারেনি। কিন্তু বাড়ির দরজা জানলা সব বন্ধ দেখে দারোয়ানের কাছে এগিয়ে গেল সে। দারোয়ান এসে জানালো যে সুচরিতা বাড়ি নেই।
ললিতার বিয়েতে গেছে সে। এক মুহূর্তের জন্য গোরার মনে হলো তাহলে বিনয়ের বিয়ের আসরেই তার যাওয়া উচিত। কিন্তু তারপরেই যার সঙ্গে তার দেখা হলো তার জন্য একেবারে তৈরি ছিল না গোরা। তার সমস্ত চিন্তা ভাবনার স্রোত যেন বিরাট একটা নিরেট পাথরে এসে ধাক্কা খেয়ে আবার সেই পুরনো পথের দিকেই বেঁকে গেল। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে কৈলাস। হরিমোহিনী সেই দেওর, বেঁটে খাটো, আঁটো সাঁটো, মজবুত চেহারা, বছর 35 হবে। তাকে চিঠি লিখে দেশ থেকে আনিয়েছেন হরিমোহিনী। তাকে না চিনলেও গোরার আর বুঝতে কিছুই বাকি রইল না। একা একা হাঁপিয়ে উঠে গোরাকে দেখতে পেয়ে তামাক খাওয়ার নেমন্তন্ন নিয়ে তামাক হয়ে যাক। এগিয়ে এলো কৈলাস। না থাক, তার দরকার নেই, আমি এখন চলি। যেমন তীব্র বেগে এসেছিল তেমনি দ্রুত পদে ফিরে গেল গোরা। উন্মত্তের মতো পথ হাঁটছে সে। তার মধ্যে যে দুটো সত্তার টানাপোড়েন চলছিল এতক্ষণ, কোনো ক্রমে যেন একটার হাত থেকে এতক্ষণে মুক্তি পেয়ে নিজের বলগা ধরে টান দিয়েছে না গোরা। না না, বিধাতা আমাকে মুক্তি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আমি সন্ন্যাসী, আমার সাধনায় কখনো আসক্তির কোনো জায়গা নেই। আসক্তি আসলে মদের নেশা, এ কখনো শান্তি দিতে পারে না, কখনো না। না, সুচরিতার বাড়িতে যাকে দেখে ফিরে এসেছিল গোরা, সেই কৈলাস সেদিনই তার গ্রাম থেকে এসেছিল। হাতে মোটে একটা দিনের সময়, পরদিনই মামলার কাজে তাকে ফিরতে হবে। কিন্তু কলকাতায় এসে শুনল সুচরিতা সেখানে নেই। হরিমোহিনী অবশ্য সাফ জানিয়েছেন যে মামলা পরে হলেও চলবে, মেয়েকে না দেখে তার দেওরের কিছুতেই যাওয়া চলবে না। সুচরিতার বাড়ি দেখে আর মনে মনে সম্পত্তির হিসেব করে আপাতত মামলার লোকসান ভুলেছে কৈলাস। সেই বাড়িতেই অপেক্ষা করছে সে। তার উপর মেয়ের রূপ নাকি দেশ দুনিয়া একেবারে মাত হয়ে যায়। এমন মেয়েকে না দেখে কি আর কৈলাস ফিরতে পারে? কিন্তু সুচরিতার আর ফেরার নাম নেই। এতকাল পরে মায়ের আদর ফেলে, আনন্দময়ীকে ফেলে কেমন করে ফিরবে সে? বিনয় আর ললিতার সংসার গুছিয়ে দেওয়ার জন্য আনন্দময়ীও থেকে গেছেন। ওদিকে ললিতাও সুচরিতাকে ছাড়তে চায় না। কিন্তু মাসিকে না জানিয়ে সতীশ আর সুচরিতার কি এ বাড়িতে থেকে যাওয়া উচিত হবে? তাই 7-5 ভেবে হরিমোহিনীকে একটা চিঠি লিখলেন আনন্দময়ী। চিঠি পেয়ে পালকি ভাড়া করে একেবারে 7 সকালে সোজা সে বাড়িতে এসে হাজির হলেন হরিমোহিনী। এসো বোন, এসো এসো। আমি রাধারানীকে নিতে এসেছি। তা বেশ তো, নিয়ে যাবে, একটু বসো। না গো দিদি, আমার পুজো আচ্চা সমস্তই পড়ে রয়েছে। আমি এখন আর এখানে বসতে পারবো না, অনেক বেলা হয়ে গেল। রাধারানী এসো, চিষ্টির সংসারের কাজ পড়ে আছে। কই গো, হাতের কাজটা রাখো বাচ্চা, আর তরকারি কাটতে হবে না। এবার চলো। একবার এ ঘরে এসো তো মাসি। শোনো মাসি, তুমি যখন আমাকে নিতেই এসেছো তখন লোকজনের সামনে তোমাকে ফিরিয়ে দেব না। আমি যাচ্ছি, কিন্তু আজ দুপুরেই আবার এখানে ফিরে আসবো। এ আবার কেমন কথা? তাহলে এখানেই তুমি চিরকাল থেকে যাও না? চিরকাল তো আর থাকতে পারবো না, সেই জন্য যতদিন ওর কাছে থাকতে পারি আমি ওকে ছাড়বো না। কি? সুচরিতার কথায় হরিমোহিনীর গা একেবারে জ্বলে গেল, কিন্তু এখন কোনো কথা বলা উচিত নয় বলে তিনি একেবারে চুপ করে রইলেন। কিন্তু অনেক চেষ্টা করেও বিরক্তিটা লুকিয়ে রাখতে পারলেন না হরিমোহিনী। একা একা বেরিয়ে এসে সেই ভাড়া করা পালকির সামনে দাঁড়িয়ে রইলেন। সুচরিতা আনন্দময়ীর কাছে এসে হাসি মুখে বলল, মা আমি একবার বাড়ি হয়ে আসছি। হ্যাঁ মা, তা এসো মা। সুচিদি, হ্যাঁ আজ আবার দুপুরবেলা আমি আসবো। সতীশ, সতীশ কোথায় গেলি রে? কোথায় গেল বলতো? সতীশ এখানে থাক না, ওকে আবার ডাকার কি আছে? চলো দেখি। সতীশ বাড়ি গেলে কাজে বিঘ্ন ঘটতে পারে মনে করে সতীশকে আর নিতে চাইলেন না হরিমোহিনী। দুজনে পালকিতে চড়লে পর হরিমোহিনী এবার একটু স্বাভাবিক মুখে গল্প জুটলেন। গল্প না বলে তাকে ভূমিকা বলাই ভালো। পরেশ বাবু এবার নিশ্চিন্তই হলেন। ঘরের মধ্যে অবিবাহিত মেয়ে থাকার দায়টা যে কি তা যার আছে সে জানে। এই তো
ঠাকুরের নাম করব কি বলো তো? আমারও তো দিন রাত ওই চিন্তাই মাথায় এসেছে। ভূমিকা এই পর্যন্ত এগোতেই পালকি বাড়িতে এসে পৌঁছলো। চলে এলো। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় সুচরিতা দেখতে পেল দরজার পাশের ঘরে একটি অপরিচিত লোক বেহারাকে দিয়ে দলাই মালাই করে তেল মাখাচ্ছে। তাকে দেখে কোনো সংকোচ তো তার হলোই না, বরং বিশেষ কৌতূহলী চোখে চেয়ে রইল। ওপরে গিয়ে তার দেওরের কথা সুচরিতাকে জানালেন হরিমোহিনী। তাকে এখানে নিয়ে আসা আর পালকিতে ওই ভূমিকার কারণটা এবার একেবারে স্পষ্ট করে বুঝতে পারল সুচরিতা। তবে সে চুপ করে রইল। হরিমোহিনী বললেন, মা, বাড়িতে অতিথি এসেছে, এমন অবস্থায় তাকে ফেলে আজই দুপুরে চলে যাওয়াটা কি ঠিক দেখায় মা? না মাসি, আমাকে যেতেই হবে। তা বেশ তো, আজকের দিনটা থেকে তুমি কাল যেও। আমি এখন স্নান করেই বাবার ওখানে খেতে যাব। ও, সেখান থেকে ললিতার বাড়ি। তা সে কি করে হবে মা? তোমাকে যে দেখতে এসেছে। আমাকে দেখে কি লাভ? শোনো একবার, এখনকার দিনে না দেখে কি এসব কাজ হওয়ার জো আছে বলো? আর সেরকম বিশেষ কিছু উৎপাত তো নেই। একবার কেবল ওই 5 মিনিটের জন্য দেখে যাবে। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তা তোমার লজ্জা হয়তো। সুচরিতাকে পাশে বসিয়ে এবার কৈলাসের নানান গুণগান করতে লাগলেন হরিমোহিনী। বড় পণ্ডিত, সে যে কত বড় পণ্ডিত, কত বিদ্বান, ইংরেজি ভাষায় তার কতটা দখল, তাদের গ্রামে যে তার মতো শিক্ষিত আর কেউ নেই, এসব নানান কথা বলতে লাগলেন হরিমোহিনী। এমনকি সে যে সুচরিতাকে বিয়ে করতে রাজি হয়েছে বলে সুচরিতার বর্তে যাওয়া উচিত, এ কথাটা শোনাতেও ভুললেন না তিনি। তবে হরিমোহিনীর একটা কথাকেও কিন্তু সম্মান জানালো না সুচরিতা, বরং খানিকটা পরেই স্নান সেরে পরেশবাবুর বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল সে। রাগে আর বিরক্তিতে এবার জ্বলে উঠলেন হরিমোহিনী। খোঁচা দিয়ে বললেন, ওই যে ওই গোড়া, ও যতই নিজেকে হিন্দু বলে বড়াই করুক না কেন, সমাজের মধ্যে ওকে কে মানে? ও যদি লোভে পড়ে ব্রাহ্মঘরের কোনো টাকাওয়ালা মেয়েকে বিয়ে করে না, তখনই সমাজের আসল চেহারাটা টের পাবে সে, বলে দিল। এসব কি বলছো মাসি? কেন বলছো? হ্যাঁ, এসব কথার মানে কি? শোনো, আমাকে ভোলানো অত সোজা নয় বাপু। আমার চোখ কান সব খোলা আছে। ওই যে গোড়া যে তার মায়ের সঙ্গে পরামর্শ করে তোমাকে বিয়ে করার চেষ্টা করছে, সে আমার বুঝতে বাকি নেই। তুমি যাদের কথা বলছো আমি তাদের ভক্তি করি। তাদের সঙ্গে আমার যে সম্পর্ক তা তুমি বুঝতে পারবে না মাসি। আমি এখনই এখান থেকে চললুম। বাড়িতে তোমার সঙ্গে যখন একলা এসে থাকতে পারবো তখন আমি ফিরে আসবো। দাঁড়াও, গৌরমোহনের প্রতি যদি তোমার মন নেই, যদি তার সঙ্গে তোমার বিয়ে হবে না এমন কথাই থাকে, তবে এই পাত্রটি কি দোষ করেছে? আরে তুমি তো আর চিরকাল আইবুড়ো থাকবে না। কেন থাকবো না? মানে আমি বিয়ে করব না। বুড়ো বয়স পর্যন্ত এমনি? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত আমি এই রকমই থাকবো। আমি চললাম মাসি। ওদিকে সুচরিতার বাড়িতে পাওয়া সেই অপ্রত্যাশিত আঘাতের পরে নিজেকে আবার নতুন করে বোঝাতে বসেছে গোরা। আমি সকলের সঙ্গে একই মাটিতে সে ব্রাহ্মণ, কোনো মতেই তার এই চিত্তবৈকল্য মানায় না। মানুষের সঙ্গে এত বেশি করে জড়িয়ে পড়লে সত্যকে সে কিছুতেই পাবে না। নিজের সুচিতা আমাকে রক্ষা করতেই হবে, বন্ধু না থাকে না থাক। নারী সঙ্গ আমার কাছে অপবিত্র, এটা আমাকে নিয়ম আর সংযমের জালে নিজেকে এবার আস্তে আস্তে আবারও বেঁধে ফেলল গোরা। নিষ্ঠা ভরে পুজো পাঠ শুরু করে দিল। আর যে হৃদয়টা তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, সেই হৃদয়টাকেই এবার নির্বাসন দিল সে। এদিকে গঙ্গার ধারে বাগানে প্রায়শ্চিত্ত সভার আয়োজন হতে লাগলো। অবিনাশ অবশ্য শহরের মাঝখানে সকলের চোখের সামনেই সেই সভা করতে চেয়েছিল, কিন্তু গোরার আপত্তিতে সে কাজটা আর হয়ে উঠল না। তবে গোরাকে না জানিয়েই খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া এবং এই প্রায়শ্চিত্ত নিয়ে সম্পাদকীয় লেখা কিছুই বাদ দিল না অবিনাশ। তার লেখার জেরে গোরাকে দেখতে মানুষের যেন ঢল নামল।
শুভেচ্ছা, ভক্তি আর শ্রদ্ধা জানিয়ে সারাদিন ধরে অজস্র চিঠি আসতে লাগলো তার কাছে। গোরার প্রায়শ্চিত্তের খবরে সারা বাংলা জুড়ে আলোড়ন উঠল। খবরের কাগজের সঙ্গে কোনো রকম সম্পর্ক না থাকলেও এই খবর কিন্তু লোকমুখে কৃষ্ণদয়ালের কাছেও এসে পৌঁছল। তার পথ অনুসরণ করে তার ছেলেও যে তাঁরই মতো সিদ্ধ পুরুষ হয়ে দাঁড়াবে, এই খবরে তিনি কিন্তু অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। আজ বহুদিন পর গোরার ঘরে এলেন কৃষ্ণদয়াল। পট্টবস্ত্র ছেড়ে সুতোর কাপড় পরে গোরার ঘরে এসে শুনলেন ঠাকুর ঘরে পুজোয় বসেছে সে। কৃষ্ণদয়াল শশব্যস্ত হয়ে ঠাকুর ঘরে উপস্থিত হয়ে দেখলেন সত্যি গোরা পুজো করছে। বাইরে থেকে ডাকলেন তাকে। গোরা, বাবা গোরা, বাবা, এসো, একটু বাইরে এসো, কিছু কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ আগে বলুন। এসব কি কাণ্ড হচ্ছে? হ্যাঁ, কি করছো তুমি এখানে? পূজারী ব্রাহ্মণ তো আছে, তুমি আবার এসবের মধ্যে কেন এসেছো? তাতে তো কোনো দোষ নেই। দোষ নেই? কি বলছো কি তুমি? বিলক্ষণ দোষ আছে। যার যাতে অধিকার নেই তার সে কাজে যাওয়ার দরকার কি? ওতে তো বাড়ি শুদ্ধ লোকের অপরাধ হচ্ছে। দেবতার সামনে বসার অধিকার ওই রামহরি ঠাকুরের আছে, আর আমার নেই। দেখো, পুজো করাটাই রামহরির জাত ব্যবসা। ওই জায়গায় ত্রুটি ধরতে গেলে ব্যবসাই বন্ধ করতে হয়, তাহলে সমাজও অচল হয়ে পড়বে। কিন্তু তোমার তো সে ওজোর নেই। তোমার এ ঘরে ঢুকবার দরকার কি? আরেকটা কথা বলতে চাই তোমাকে। হ্যাঁ আগে বলুন। তুমি নাকি প্রায়শ্চিত্ত করার জন্যে সব পণ্ডিতদের ডেকেছ? হ্যাঁ ডেকেছি। আমি বেঁচে থাকতে এ কোনো মতেই হতে দেব না আমি। এ তুমি কান খুলে শুনে রাখো। কেন দেবেন না? প্রায়শ্চিত্ত করতে হবে না কথাটা তো তোমাকে আগেও বলেছিলাম, কি বলিনি? বলে তো ছিলেন, কিন্তু কারণ তো কিছু দেখাননি। কারণ দেখাবার কোনো প্রয়োজন তো দেখছি না। আমরা তোমার গুরুজন, আমাদের অনুমতি ছাড়া এ সমস্ত শাস্ত্রকর্ম করার কোনো নিয়ম নেই। ওতে যে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করতে হয় তা জানো তুমি? হ্যাঁ, কিন্তু তাতে বাধা কিসের? বাধা আছে, বাধা আছে, বাধা আছে। সে আমি হতে দিতে পারবো না। দেখুন, এ আমার নিজের কাজ। আমি নিজের সুচিতার জন্যই এই আয়োজন করছি। এই নিয়ে বৃথা আলোচনা করে আপনি কেন কষ্ট পাচ্ছেন? দেখো গোরা, তুমি সব কথায় কেবল তর্ক করতে যেও না। এই সমস্ত তর্কের বিষয় নয়। দেখো, এমন ঢের জিনিস আছে যা এখনো তুমি বোঝোই না। আচ্ছা, তুমি হিন্দু ধর্মে প্রবেশ করেছ বলে ভাবছ তো? কিন্তু আমি তোমাকে ফের বলে যাচ্ছি, তেমন কোনো সাধ্যই তোমার নেই। বাবা, হঠাৎ করে হিন্দু হওয়া যায় না গোরা। হিন্দু হতে গেলে জন্ম জন্মান্তরের স্বীকৃতি চাই, বুঝেছ? কিন্তু যদি প্রায়শ্চিত্ত না করি তাহলে শশীমুখীর বিবাহে আমি সকলের সঙ্গে বসে খেতেই পারবো না। বেশ তো, তাতেই বা দোষ কি? তোমার জন্যে না হয় আলাদা আসন করে দেবে। সমাজেও তো তাহলে আমাকে আলাদা হয়েই থাকতে হবে। সে তো ভালোই। এই দেখো না, নিমন্ত্রণে গিয়ে আমি কারো সঙ্গে খাই না। সমাজের সঙ্গেও আমার তেমন যোগ নেই। তুমি যেমন সাত্ত্বিক জীবন চাইছো, তোমার পক্ষেও এই রাস্তাটাই শ্রেয় গোরা, এই রাস্তাটাই শ্রেয়। কৃষ্ণদয়ালের সঙ্গে আর তর্ক করল না গোরা, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু তার বাবার কথাবার্তার কোনো অর্থই সে বুঝতে পারল না। তাকে নতুন করে আবার হিন্দু ধর্মে প্রবেশ করতে হবে কেন? সে তো এই পরিবারেরই সন্তান। এই পরিবারের পিতৃপুরুষের আত্মশ্রাদ্ধ সে কেন করতে পারবে না? কৃষ্ণদয়ালের কথায় কোন সত্য যে লুকিয়ে আছে সেটা বুঝতে পারছে না গোরা। এর আগেও এমন সন্দেহ তার হয়েছে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পায়নি সে। দুপুরে অবিনাশকে ডেকে কৃষ্ণদয়াল বললেন, তোমরাই বুঝি সকলে মিলে গোরাকে নাচিয়ে তুলেছ? বলেন কি?
আপনার গোড়াই তো আমাদের সকলকে নাচায়, বরং সে নিজেই নাচে কম। কিন্তু বাবা, তোমাদের ওসব প্রায়শ্চিত্তটিত্ত হবে না। হ্যাঁ, আমার ওতে একেবারেই মত নেই। এখনই সব বন্ধ করে দাও। তা বেশ, তো আপনার যদি মত না থাকে তো হবে না। তবে উদ্যোগ আয়োজন যখন সবই হয়ে গেছে, তাহলে এক কাজ করি, গোড়া ওখানেই থাকুন, সেদিন না হয় আমরাই প্রায়শ্চিত্ত করব। দেশের লোকের পাপের তো অভাব নেই। হ্যাঁ, তা করতে পারো। এতে আমার সাংসারিক জীবনের চেয়ে বড় যে জীবন, সেখানে গোরা পিতামাতার নিষেধকে কোনো দিনই মেনে চলে না। নিজের মতকেই প্রাধান্য দিয়ে এসেছে সে বরাবর। তবু আজ সমস্ত দিন একটা চাপা কষ্ট ভারী পাথরের মতো তার মনের ওপর চেপে বসে রইল। তার বারবার মনে হতে লাগলো যে কে যেন সব দিক থেকে তাকে ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করছে। চারদিক থেকে একটা গভীর একাকিত্ব তাকে যেন গ্রাস করতে এগিয়ে আসছে। আজ যেন তার পাশে আর কেউ নেই। কাল প্রায়শ্চিত্ত সভা বসবে। আজ রাত থেকেই গোরা বাগানে গিয়ে থাকবে, এমনটাই ঠিক হয়ে আছে। সবে বেরোতে যাবে, ঠিক সেই সময় হরিমোহিনী তার কাছে এসে হাজির। তাকে দেখে খুব একটা ভালো লাগলো না গোরার। কোনো ক্রমে এড়িয়ে যাওয়ার জন্য গোরা জানালো যে তার মা এখন এখানে নেই আর তারও বিশেষ সময় নেই হাতে। কিন্তু হরিমোহিনী না ছোড়, একটু সময় গোরাকে দিতেই হবে। গোরার সঙ্গে তার খুব দরকার আছে। অনিচ্ছা সত্ত্বেও গোরাকে বসতেই হলো। হরিমোহিনী বললেন, আমি সুচরিতার কথা বলতে এসেছি বাবা। তোমার শিক্ষায় তার উপকার হয়েছে। আবার সে আগের মতো ওই হিঁদুয়ানিতেই ফিরে এসেছে। ভগবান তোমাকে রাজরাজেশ্বর করুন। আপনার বঞ্জির মনে হিন্দুত্ব দেখা দিয়েছে শুনে খুশি হলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি যে আমার কি উপকার করলে কি বলবো। এবার হিঁদুর ঘরে ওর বিয়ে দিতে পারবো। আসলে সুচরিতারও তো বয়স হয়েছে। এত বয়সে কি আর ওকে, বুঝতেই তো পারছো। তাই আমি ওই আমার দেওর কৈলাসকে অনেক বলে কয়ে রাজি করিয়েছি। সমস্ত কিছু প্রায় ঠিক হয়েই আছে। হ্যাঁ, আমি কি করতে পারি? আসলে হয়েছে কি, সুচরিতা একেবারে বেঁকে বসেছে। কি তার মনের ভাব আমি বুঝতে পারছি না। কেউ তাকে কিছু বুঝিয়েছে কিনা, আর কারো দিকে তার মন পড়েছে কিনা, তা ভগবানই জানেন। কিন্তু বাপু, তোমাকে আমি খুলেই বলি, ও মেয়ে তোমার যোগ্য নয়। কি? আরে পাড়া গায়ে ওর বিয়ে হলে ওর কথা কেউ জানতেই পারবে না, সে একরকম করে চলে যাবে। কিন্তু তোমরা তো শহরে থাকো, ওকে যদি বিয়ে করো তাহলে শহরের লোকের কাছে যে মুখ দেখাতে পারবে না। আপনি এসব কথা কি বলছেন? কে আপনাকে বলেছে যে আমি তাকে বিয়ে করতে চাই? আমি কি করে জানবো বাবা? কাগজে বেরিয়ে গেছে, সে শুনেই তো আমি লজ্জায় মরছি। মিথ্যে কথা। আমিও তো তাই জানি। এখন আমার একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে। একবারটি তুমি রাধারানীর কাছে চলো। কেন? সেখানে গিয়ে কি হবে? বিশেষ কিছু না, তুমি শুধু তাকে একবার বুঝিয়ে বলবে, ব্যাস। গোরার মন বোধহয় তৈরি ছিল। এই উপলক্ষের সুতো ধরে তখনই সুচরিতার কাছে যাওয়ার জন্য উদ্যত হলো সে। তার হৃদয় বলল, আজ একবার শেষ দেখা দেখে আসবে চলো। কাল তোমার প্রায়শ্চিত্ত, তারপর থেকেই তুমি তপস্বী। আজ কেবল এই রাত্রিটুকু মাত্র সময় আছে, তারই মধ্যে কেবল অতি অল্পক্ষণের জন্য একবার দেখে এসো, তাতে কোনো অপরাধ হবে না। আর যদি হয় তো কাল প্রায়শ্চিত্তের হোমের আগুনে সব ভস্ম হয়ে যাবে। একটু চুপ করে থেকে গোরা জিজ্ঞাসা করল, তাকে কি বোঝাতে হবে বলুন? তেমন কিছুই নয়। হিন্দু ঘরের আদর্শ মেনে সুচরিতার এখন বিয়ে করা উচিত, আর হিন্দু সমাজে কৈলাসের মতো সৎপাত্রকে পাওয়াটা তার সৌভাগ্য। এইটাই শুধু বুঝিয়ে আসবে। যে লোকটিকে গোরা সুচরিতার বাড়ির দরজার কাছে দেখেছিল, তাকে মনে করে গোরার বুকের মধ্যে যেন শেল বিঁধল। সেই লোকটা কিনা সুচরিতাকে পাবে, এমন কথা কল্পনা করাও গোরার পক্ষে অসহ্য।
তার মন নীরবে যেন বজ্রনাদ করে উঠল। এ কখনোই হতে পারে না, কিছুতেই না। কিন্তু সে মুখে কিছু বলল না। হরিমোহিনী কত কি যে বলে যেতে লাগলেন, গোরার কানে তা পৌঁছলও না। নিজের মনেই হঠাৎ সম্বিত ফিরে পেয়ে কৃষ্ণদয়ালের কথাগুলো গোরার মনে পড়তে লাগলো। বাবা তো তাহলে ঠিকই বলেছেন। আমার মনে এখনো এত তীব্র আকাঙ্ক্ষা রয়ে গেছে। এই বাসনাকে আমি রাখবো কোথায়? বাবা কেমন করে জানলেন আমি ব্রাহ্মণ নই, তপস্বী নই? সেই জন্যই তিনি এমন জোর করে আমাকে নিষেধ করেছেন। আর সেখানে বসে থাকতে পারল না গোরা। তার কেবলই মনে হচ্ছে তার সমস্ত সংশয়ের উত্তর একমাত্র কৃষ্ণদয়ালের কাছেই আছে। এক্ষুনি তাকে বাবার কাছে যেতে হবে, একমাত্র সেখানেই তার নিষ্কৃতি মিলবে। হরিমোহিনীকে সেখানে বসিয়ে রেখেই কৃষ্ণদয়ালের মহলের দিকে গেল গোরা। কিন্তু কৃষ্ণদয়াল বাবুর সাধনাশ্রমের দরজা তখন বন্ধ। দু একবার ধাক্কা দিলেও সে দরজা খুলল না, কেউ সাড়াও দিল না। ভেতর থেকে ধূপধুনোর গন্ধ আসছে। কৃষ্ণদয়াল আজ সন্ন্যাসীকে নিয়ে অত্যন্ত গূঢ় একটি যোগের প্রণালী অভ্যেস করছেন। আজ আর সে ঘরের দরজা হয়তো খুলবেই না। তবু কৃষ্ণদয়ালের বন্ধ ঘরের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ গোরা। তার ভেতরে এখন হু হু করে আগুন জ্বলছে। গোরার মনে হচ্ছে আজই বুঝি তার প্রায়শ্চিত্ত ঘটছে। অন্তরের মধ্যে এই অন্তরতম বাসনাকে জাগিয়ে তুলে ঈশ্বর নিশ্চয়ই তার পরীক্ষা নিচ্ছেন। আমার পক্ষে সবচেয়ে কঠিন যে দান, সেই দান আমার দেবতাকে আজ সম্পূর্ণ উৎসর্গ করে দিয়ে তবেই আমি সম্পূর্ণ পবিত্র রূপে নিঃস্ব হতে পারবো, তবেই আমি ব্রাহ্মণ হব। না, আর এখানে নয়, এবার ফিরে যাই। এই যে বাবা এসেছো, চলো একবার তুমি আমার সঙ্গে চলো। তুমি একবার বললেই সব হয়ে যাবে। আমি কেন যাব? তার সঙ্গে আমার কিসের যোগ আছে? কিছুই তো নেই। সে যে তোমাকে দেবতার মতো ভক্তি করে গো, তোমাকে গুরু বলে মানে। কিন্তু তাও আমার যাবার কোনো প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না। তার সঙ্গে আমার দেখা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। সে তো বটে, সে তো বটে। অত বড় মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা ভালো নয়। হ্যাঁ, কিন্তু বাবা আজকে আমার এই কাজটি না করে দিয়ে তুমি তো ছাড়া পাবে না। তারপরে আর কখনো তোমাকে ডাকবো না। না, আপনাকে বললাম তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এক কথা বারবার বলে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। নিতান্তই যদি না যেতে পারো তবে এক কাজ করো বাবা, তাকে 2 লাইন লিখে দাও না। তুমি তো সব শাস্ত্র জানো। আমি তোমার কাছেই বিধান নিতে এসেছি বাবা। কিসের বিধান? বিধান এই যে হিন্দু ঘরের মেয়ের উপযুক্ত বয়সে বিয়ে করে গৃহধর্ম পালন করাই সকলের চেয়ে বড় ধর্ম কিনা। দেখুন, আপনি এ সমস্ত ব্যাপারে আমাকে জড়াবেন না। বিধান দেবার পণ্ডিত আমি নই। ওহ, তা তোমার মনের ভিতরকার ইচ্ছেটা কি তা খুলেই বলো না বাপু। গোড়াতে ফাঁস চড়িয়েছ তুমি, আর এখন খুলবার বেলায় বলছো আমাকে জড়াবেন না। এর মানেটা কি? আসল কথা হলো তোমারও ইচ্ছে নয় যে ওর মন পরিষ্কার হয়ে যাক। অন্য কোনো সময় হলে গোরা আগুন হয়ে উঠত। এমনতর সত্য অপবাদও সে সহ্য করতে পারত না। কিন্তু আজ তার প্রায়শ্চিত্ত আরম্ভ হয়েছে, তার তো রাগ করলে চলবে না। সে মনের মধ্যে তলিয়ে দেখল হরিমোহিনী সত্যি কথাই বলছেন। সে সুচরিতার সঙ্গে বড় বাঁধনটা কেটে ফেলার জন্য নির্মম হয়ে উঠেছে ঠিকই, কিন্তু একটি সূক্ষ্ম সূত্র যেন দেখতে না পাওয়ার ভান করে আদতে সে রেখে দিতেই চাইছে। সে সুচরিতার সাথে সম্বন্ধকে একেবারে সম্পূর্ণরূপে ত্যাগ করে দিতে এখনো পারেনি। সে তখন কাগজ বের করে বেশ জোরের সঙ্গে বড় বড় অক্ষরে সুচরিতার জন্য লিখল। বিয়েই নারীর জীবনের সাধনার পথ, গৃহধর্মই তার প্রধান ধর্ম। এই বিয়ে ইচ্ছা পূরণের জন্য নয়, কল্যাণ সাধনের জন্য। সংসার সুখেরই হোক আর দুঃখেরই হোক, এক মনে সেই সংসারকেই বরণ করে সতী সাধ্বী পবিত্র হয়ে ধর্মকেই গৃহের মধ্যে মূর্তিমান করে রাখবেন এই রমণীর ব্রত। এর সাথে আমাদের কৈলাসের কথাটা একটুখানি লিখে দিলে ভালো করতে বাবা।
না, আমি তাকে চিনি না, তার কথা কি করে লিখব? ও হয়েছে হয়েছে, এতেই হবে। হরিমোহিনী কাগজখানি যত্ন করে মুড়ে আঁচলে বেঁধে বাড়ি ফিরে এলেন। সুচরিতা তখনও ললিতার বাড়িতেই ছিল, সেখানে আনন্দময়ী আছেন, তাই আলোচনার তেমন সুবিধা হবে না ভেবে সুচরিতাকে এক লাইন চিঠি লিখে পাঠালেন হরিমোহিনী। লিখলেন যে পরের দিন দুপুরে সে যেন তার কাছে এসে খেয়ে যায়, বিশেষ প্রয়োজনীয় কথা আছে, আবার বিকেলেই সে চলে যেতে পারে। পরদিন দুপুরে সুচরিতা এলো। নিজের মনকে কঠিন করেই এসেছে সে। মাসি যে তাকে কি বিষয়ে কথা বলতে ডেকে পাঠিয়েছেন সে কথা তার তো আর জানতে বাকি নেই। সে বিয়ের কথাই আবার ঘুরিয়ে অন্যভাবে হয়তো বলবেন। আজ তাকে অত্যন্ত শক্ত জবাব দিয়ে কথাটা একেবারে শেষ করে দেবে, মনে মনে এমনটাই ভেবে এসেছে সে। সুচরিতার খাওয়া শেষ হলে হরিমোহিনী বললেন, কাল সন্ধ্যের সময় আমি তোমার গুরুর ওখানে গিয়েছিলুম। কেন? ভয় নেই রাধারানী, আমি তার সঙ্গে ঝগড়া করতে যাইনি, একলা ছিলুম, ভাবলুম যাই তার কাছে, দুটো ভালো কথা শুনে আসিগে। শুনে এলে? হ্যাঁ, তা তো এলুম, কথায় কথায় তোমার কথা উঠল, তা দেখলুম তাঁরও ওই মত। মেয়ে মানুষ যে বেশি দিন আইবুড়ো হয়ে থাকে এটাকে তিনি ভালো বলেন না। তিনি বলেন ওটা নাকি শাস্ত্রমতে অধর্ম, ওটা নাকি সাহেবদের ঘরেই চলে, হিঁদুর ঘরে চলে না। আর আমি তাকে আমাদের কৈলাসের কথাও খুলে বললুম। দেখলুম লোকটা জ্ঞানী বটে। আর কিছু? তুমি তো তাকে গুরু বলে মানো, তার কথাটা তো পালন করতে হবে নাকি? আমি তাকে বললুম, বাবা তুমি নিজে এসে তাকে বুঝিয়ে যাও, সে আমাদের কথা মানে না। তিনি বললেন, না, তার সঙ্গে আমার দেখা হওয়া উচিত হবে না, ওটা আমাদের হিন্দু সমাজে বাধে। আমি বললুম, উপায় কি? তখন তিনি আমাকেই দেখো আমাকে নিজের হাতে লিখে দিলেন। হরিমোহিনী ধীরে ধীরে আঁচল থেকে কাগজটি বের করে তার ভাঁজ খুলে সুচরিতার সামনে মেলে ধরলেন। সুচরিতা পড়ল, তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে রইল। যে কথাগুলো গোরা লিখেছিল তা সুচরিতাও মানে, কিন্তু হরিমোহিনীর হাত দিয়ে এই লেখাটি তাকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য সুচরিতা কিছুতেই বুঝে উঠতে পারল না। সুচরিতাকে বিয়ে করতে হবে তা সে জানে, কিন্তু গোরা তাকে সেটা মনে করিয়ে দিয়ে তাড়া দিল, এটা দেখে মনে মনে কষ্ট পেল সুচরিতা। সে কি গোরার কোনো কাজে ব্যাঘাত ঘটিয়েছে, নাকি তার প্রতি গোরার সব দায়িত্ব ফুরিয়ে গেছে? চুপ করে বসে ভাবতে লাগলো সুচরিতা। হরিমোহিনী সুচরিতাকে অনেকক্ষণ ভাবার সময় দিলেন। তিনি তার নিত্য নিয়ম মতো একটুখানি ঘুমিয়েও নিলেন। ঘুম ভেঙে সুচরিতার ঘরে এসে দেখলেন সে যেমন বসেছিল তেমনই চুপটি করে বসে আছে। রাধু, অত ভাবছিস কেন বল দেখি? এর মধ্যে ভাববার অত কি আছে? আচ্ছা, গৌরমোহনবাবু অন্যায় কিছু লিখেছেন নাকি? না, তিনি ঠিকই লিখেছেন। তবে আর দেরি করে কি হবে বাছা? না, আর দেরি করতে চাই না। আমি একবার বাবার ওখানে যাব। দেখো, তোমার যে হিন্দু সমাজে বিয়ে হবে এই তোমার বাবা কখনো চাইবেন না, কিন্তু তোমার যিনি গুরু তিনি... মাসি, তুমি বারবার ওই একই কথা নিয়ে কেন পড়েছ? বিয়ে নিয়ে বাবার সঙ্গে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। ও আচ্ছা, আমি তার কাছে এমনি একবার যাব। আচ্ছা বেশ বেশ, যাও। হরিমোহিনী আর বাধা দিতে পারলেন না। সুচরিতার মুখে চোখে এমন কিছু ফুটে বেরোলো যা দেখে তিনি নিজেও গুটিয়ে গেলেন। মাসিকে আর কিচ্ছুটি না বলে নিঃশব্দে রাস্তায় বেরিয়ে এলো সুচরিতা। পরেশবাবুর বাড়িতে গিয়ে সুচরিতা দেখল তিনি একটি কাঠের তোরঙ্গে কাপড় চোপড় গোছাতে ব্যস্ত। বাবা, এ কি, কোথায় যাচ্ছ তুমি? এই যে মা, আমি তো সিমলা পাহাড়ে বেড়াতে যাচ্ছি, কাল সকালের গাড়িতেই রওনা হব।
পরেশবাবুর এই হাসিটুকুর মধ্যে যে মস্ত একটা বিপ্লব লুকিয়ে রয়েছে তা বুঝতে ভুল হলো না তার। ঘরের মধ্যে তার স্ত্রী, কন্যা ও বাইরে বন্ধু বান্ধবেরা তাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। কিছুদিনের জন্য যদি তিনি দূরে গিয়ে কাটিয়ে না আসেন, তবে ঘরে কেবলই তাকে কেন্দ্র করে একটা আবর্ত ঘুরতে থাকবে। তাই কাল তিনি বাইরে যাচ্ছেন, অথচ আজ নিজের লোকেরা কেউই তার কাপড় গুছিয়ে দিতে এলো না। এই দৃশ্য দেখে সুচরিতার কষ্ট হলো। থাক বাবা, আমি গুছিয়ে দিচ্ছি। আবার তুমি এসবের মধ্যে কেন? এই তো আমার তো গোছানো হয়েই গেছে। না বাবা, কিছুই হয়নি। তুমি বসো, আমি করছি। এই দেখো। আচ্ছা, তোমার যেমন ইচ্ছে। তা তুমি কি একলাই যাবে? হ্যাঁ মা, আমার তো তাতে কোনো কষ্ট নেই রাধে। না বাবা, আমি তোমার সঙ্গে যাব। সে কি? কিন্তু বাবা, আমি তোমাকে একটু বিরক্ত করব না, কথা দিচ্ছি। না 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 না, সে কথা কেন বলছো? আমাকে তুমি কবে বিরক্ত করেছো মা? তোমার কাছে না থাকলে আমার ভালো হবে না বাবা। আমি অনেক কথাই বুঝতে পারি না। তুমি আমাকে বুঝিয়ে না দিলে আমি কিনারা পাবো না। বুঝেছি মা, তোমার মনে অনেক কথা জমে উঠেছে। তুমি যে আমাকে নিজের বুদ্ধির উপর নির্ভর করতে বলো, আমার সেই বুদ্ধি নেই। আমি মনের মধ্যে সেই জোরও পাচ্ছি না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না বাবা। পরেশবাবুর দিকে পিঠ করে মাথা নামিয়ে তরঙ্গের কাপড় নিয়ে পড়ল সুচরিতা। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এদিকে কাগজে দুছত্র লিখে হরিমোহিনীর হাতে তুলে দেওয়ার পর থেকে গোরার মনে যেন আলোড়নের বাণ ডাকল। তার কেবলই মনে হতে লাগলো যে সে যেন আসলে সুচরিতাকে ত্যাগপত্র লিখে দিল। কিন্তু দলিল লিখে দিলেই তো তখনই কাজ শেষ হয় না। তার হৃদয়ে যে সে দলিলকে একেবারে অগ্রাহ্য করতে লাগলো। কলমে তার ইচ্ছা শক্তির জোর ছিল বটে, কিন্তু হৃদয়ের স্বাক্ষর তো সেখানে ছিল না। হৃদয় তো তার অবাধ্য হয়েই রইল। মনে হলো এক্ষুনি একবার সুচরিতার কাছে ছুটে যায় সে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গির্জার ঘড়িতে 10টা বাজার আওয়াজ পেয়ে গোরার সম্বিত ফিরল। বুঝল এখন কারো বাড়িতে গিয়ে দেখা করার সময় নয়। সারা রাত জেগেই রইল সে। পরদিন ভোরে তার প্রায়শ্চিত্ত। রাত থেকেই বালির বাগানে চলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সে কথা তো আর রাখা হলো না। এমনকি পরের দিন ভোরেও যখন সেই বাগানে যাচ্ছে গোরা, তার মনের সেই পুরনো জোরটাকে কোথাও আর খুঁজে পেল না সে। এই তো গৌরমোহন বাবু এসে গেছেন। আরে কই হে তোমরা, এদিকে এসো। ইতিমধ্যে সেই বাগানে অধ্যাপক, পণ্ডিতেরা অনেকে এসে পড়েছেন। বহু মানুষ আসবেন বলে খবরও পাঠিয়েছেন। বাগান ক্রমেই কোলাহলে মুখর হয়ে উঠল। সকলের সঙ্গে দেখা করে সকলকে আপ্যায়ন করে বেড়াতে লাগলো গোরা। কিন্তু সমস্ত ব্যস্ততার মধ্যেও গোরার মনের গভীরে একটা কথাই যেন বারবার বেজে চলেছে। কে যেন অনবরত তাকে বলে চলেছে, অন্যায় করেছ, অন্যায় করেছ। কিন্তু অন্যায়টা যে কোনখানে তা স্পষ্ট করে ভাবার মতো সময় তার ছিল না। প্রাণপণে নিজের হৃদয়ের মুখ বন্ধ করতে চাইল সে, কিন্তু পেরে উঠল না। বাঁশের ঘের দিয়ে ত্রিপল টাঙিয়ে সভাস্থল তৈরি করা হয়েছে। গোরা গঙ্গায় স্নান সেরে উঠে কাপড় ছাড়ছে। এমন সময় জনতার মধ্যে বেশ একটা চাঞ্চল্য পড়ে গেল। চারদিকে যেন একটা উদ্বেগ ছড়িয়ে পড়ল। কেউ আর গোরার সামনে এগোলো না। অবশেষে বিমর্ষ মুখে অবিনাশ এসে বলল, আপনার বাড়ি থেকে খবর এসেছে। কৃষ্ণদয়ালবাবুর মুখ থেকে রক্ত উঠছে। সে কি? তিনি সত্বর আপনাকে যাবার জন্য গাড়ি করে লোক পাঠিয়েছেন। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ চলুন, আমি আপনার সঙ্গে যাব। না না, এখানে অনেকে এসেছেন, তাদের অভ্যর্থনা করতে হবে। তুমি চলে গেলে কি করে হবে? অবিনাশকে সেখানে রেখে নিজের বাড়িতে ফিরে এলো গোরা। ঊর্ধ্বশ্বাসে কৃষ্ণ দয়ালের ঘরে এসে ঢুকল সে।
বিছানায় শুয়ে আছেন তখন কৃষ্ণদয়াল, আর আনন্দময়ী তার পায়ের কাছে বসে ধীরে ধীরে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। উদ্বিগ্ন চোখে দুজনের মুখের দিকে তাকালো গোরা। মা, মা, বাবা এখন কেমন আছেন মা? এখন একটু ভালোই আছেন, সাহেব ডাক্তারকে আনতে গেছে। ঘরে শশীমুখী ছাড়াও আরও দু একজন ছিল। হাত নেড়ে তাদেরকে বিদায় করে দিলেন কৃষ্ণদয়াল। তারপর ইঙ্গিত করে পাশে রাখা একটি চেয়ারে গোরাকে বসতে বললেন তিনি। ঘরে এখন গোরা আর আনন্দময়ী ছাড়া আর কেউ নেই। নীরবে আনন্দময়ীর মুখের দিকে তাকালেন কৃষ্ণদয়াল। তারপর মৃদু কণ্ঠে গোরাকে বললেন, আমার সময় হয়ে এসেছে গোরা। এতদিন তোমার কাছে যা গোপন ছিল, আজ তোমাকে তা বলে না গেলে আমার মুক্তি হবে না। এমন কি বলার আছে বাবা? বলার আছে গোরা, বলার আছে। তখন আমি কিছু মানতুম না, আর সেই জন্যই এত বড় ভুল করেছি। আর তারপরে আর ভুল সংশোধনের পথ ছিল না। এখন কথা বললে যদি শরীরে বাড়াবাড়ি কিছু হয়। কিন্তু আমার যে আর সময় নেই। মনে করেছিলুম কোনোদিনই গোরাকে এ কথা বলার দরকার হবে না, কিন্তু এখন দেখছি সে হবার জো নেই। আমার মৃত্যুর পরে সে আমার শ্রাদ্ধ করবে কি করে? বলছেন বাবা? মা, এই কথার মানে কি? তুমি বলো মা, শ্রাদ্ধ করার অধিকার আমার নেই? না না বাবা, নেই। মা, আমি কি ওর ছেলে নই? না, মা, মা, তুমি আমার মা নও? বাবা গোরা, তুই যে আমার পুত্রহীনার পুত্র। তুই যে গর্ভের ছেলের চেয়ে অনেক বেশি বাবা, অনেক বেশি। আমাকে তবে তোমরা কোথায় পেলে? বলো না মা, বলো না, কোথায় পেলে? তখন মিউটিনির সময় আমরা আছি এটোয়াতে। তোমার মা সিপাহীদের ভয়ে পালিয়ে এসে রাত্রে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কৃষ্ণদয়াল থামলেন। কোন সুদূরের দিকে চেয়ে চুপ করে রইলেন খানিকক্ষণ। অবাক হয়ে শুনছে গোরা। তার মা? কে তার মা? আনন্দময়ীকে আর মা বলে ডাকবে না গোরা? আনন্দময়ীর ছেলে না হয়ে অন্য কোনো অপরিচিত নারীকে মা হিসেবে কি করে ভাববে সে? নিজের চোখের জল ঢাকা দিতে বিদ্যুৎ পেয়ে আনন্দময়ীর দিকে ঘুরে তাকালো সে। তিনিও যেন কোন গোপন অতীতের দিকে চোখ মেলে বসে আছেন তখন। কৃষ্ণদয়াল কিছু একটা বলতে যাবেন, এমন সময় আনন্দময়ীর গলা ভেসে এলো, যেন অন্য কোনো দিগন্ত থেকে কথা বলছেন তিনি। ঘটনাটা আবারও যেন তার চোখের সামনে ঘটছে। তিনি বোধহয় সবটা দেখতে পাচ্ছেন। সেই কবেকার স্বপ্নের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। স্বপ্ন? কিসের স্বপ্ন মা? সাজি ভরে টগর ফুল নিয়ে এসে ঠাকুরের পুজো করতে বসেছি। একসময় চেয়ে দেখি সাজিতে ফুলের মতন থপথপে একটি ছোট্ট ছেলে। তাকে তাড়াতাড়ি কোলে তুলে নিতে যাব, আর অমনি ঘুম ভেঙে গেল। তার দিন দশেকের মধ্যেই তোকে পেয়েছি গোরা। কিন্তু কোত্থেকে পেয়েছো মা? বলো না। আমি কার ছেলে? মুটে মজুর ভিখারি? কার ঘর থেকে আমাকে তুলে এনেছো তুমি? বলো না।
ভিখারি কেন হবি বাবা? শুনলি না, তোর বাবা ছিলেন সিপাহী। চারিদিকে তখন ভীষণ মারামারি, আমরা ভয়ে কাঁটা হয়ে আছি। এর মধ্যে একদিন রাত দুপুরে এক মেম সাহেব আমাদের বাড়িতে এসে সাহায্য চাইল। তারপর তোর বাবা তাকে বাড়িতে রাখতেই চাননি। সেই মেম সাহেবকে আমি গোয়াল ঘরে লুকিয়ে রাখি। সেই রাতেই তোর জন্ম হয় বাবা। আর জন্ম দেওয়ার পরেই ওই মেম সাহেব চিরকালের মতন ঘুমিয়ে পড়ল। ওই মেম সাহেবই? তোর মা তোর জন্মের পর বাবা বলেছিল তোকে পাদ্রীদের কাছে দিয়ে আসতে। আমি পারিনি, বুকে করে তোকে তুলে নিয়ে গেছি। হলেই বা তুই আইরিশ মেম সাহেবের ছেলে, কিন্তু আমি তোর মা রে বাবা, আমি তোর। তোমার বাবা ছিলেন আইরিশম্যান। আগের দিনই লড়াইয়ে মারা গিয়েছিলেন। তার নাম ছিল না, দরকার নেই। কি দরকার আমার নাম জেনে? কোনো দরকার নেই। গোরার মনে হলো সে স্বপ্ন দেখছে। এক মুহূর্তের মধ্যে তার এত দিনকার চেনা জীবনটাকে সে যেন আর চিনতে পারছে না। তার জীবনের ভিত্তিটা যেন ধ্বংস হয়ে গেল। সে যে কি, সে যে কোথায় আছে, সে কিচ্ছু বুঝতে পারছিল না। তার কেবল মনে হতে লাগলো তার মা নেই, বাবা নেই, দেশ নেই, জাতি নেই, নাম নেই, গোত্র নেই, দেবতাও নেই। এই বিরাট একটা নায়ের মধ্যে গোরা নির্বাক হয়ে বসে রইল। তার মুখ দেখে দুজনের কেউই তাকে আর দ্বিতীয় কথাটি বলার সাহস করলেন না। এই যে সাহেব, এই ঘরে আসুন। পরিবারের বাঙালি ডাক্তারের সঙ্গে এক সাহেব ডাক্তার এসে হাজির হল। সাহেবকে দেখে আনন্দময়ী উঠে পাশের ঘরে চলে গেলেন। গোরা সেখানেই বসে রইল। গরদের কাপড় আর উত্তরীয় পরা অবস্থাতেই সে চলে এসেছে। কপাল জুড়ে গঙ্গামাটির তিলক, ধপধপ করছে তার গায়ের রং। সাহেব ডাক্তার ভেতরে এসে অবাক হয়ে তার দিকে একবার চেয়ে দেখল। অন্য সময় সাহেব দেখলেই গোরা মনে মনে রেগে যেত, কিন্তু আজ তার মনের ভেতরটা তোলপাড় করে কে যেন বলতে লাগলো এই সাহেবই তার সবচেয়ে কাছের। এত লোকের মধ্যে একমাত্র এই তার আত্মীয়, সবচেয়ে কাছের লোক। কেমন দেখলেন সাহেব? কই তেমন তো কিছু হয় নাই। পালসও ঠিকই আছে, শরীরেরও কোথাও কোনো গোলমাল তো দেখলাম না। হ্যাঁ, একটু উইক আছেন অবশ্য, খাওয়া দাওয়া করাতে হবে, বুঝলেন? ওকে, সাম লিভিং, টেক কেয়ার। সাহেব ডাক্তার চলে যাওয়ার পরে গোরা চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল। এমন সময় পাশের ঘর থেকে বেরিয়ে এলেন আনন্দময়ী। দ্রুত পায়ে এসে তিনি গোরার হাত চেপে ধরে বললেন, বাবা গোরা, আমার উপর তুই রাগ করিস না। তাহলে আমি আর বাঁচব না রে। তুমি আমাকে এতদিন বলনি কেন মা? বললে তো তোমার কোনো ক্ষতি হতো না। আমারই দোষ, পাছে তোকে হারাই এই ভয়ে আমি এই পাপ করেছি বাবা। কিন্তু সত্যি যদি তুই আজ আমাকে ছেড়ে যাস, তাহলে সে যে আমার মৃত্যুদণ্ড হবে বাবা। মা, মা বললি বাবা? মা বলে ডাকলি তুই? ওগো শুনছো, গোরা আমাকে মা বলেছে, মা বলেছে। মা, আমি এখনই পরেশ বাবুর বাড়ি যাব। যাও বাবা, যাও, নিশ্চিন্তে যাও। দেখো গোরা, এ কথাটা এখন কারো কাছে প্রকাশ করার তো কোনো দরকার দেখছি না। কেবল তুমি একটু
বুঝে সুঝে বাঁচিয়ে বাঁচিয়ে চললেই যেমন চলছিল তেমনি তেমনি চলে যাবে। কেউ কেউ টেরও পাবে না বাবা। এ কথার কোনো উত্তর দিল না গোরা। ঘর থেকে নীরবে বেরিয়ে গেল সে। কৃষ্ণদয়ালের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই এ কথা মনে করে আজ যেন মন থেকে আরাম পেল গোরা। বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় মহিমের সঙ্গে দেখা। তড়িঘড়ি অফিস থেকে ফিরছে সে। এই যে গোড়া, তুমি বেরোচ্ছ এখন? বাবার কি খবর? ভালো খবর, ডাক্তার এসেছিল, বলল কোনো ভয় নেই। যাক বাবা, বাঁচালে। বলছি পরশু শশীমুখীর বিয়ে মনে আছে তো? তোমাকে কিন্তু একটু থাকতে হবে। হ্যাঁ। আর দেখো বিনয় যেন এসে না পড়ে। ও আর একটা কথা, বলছিলাম কি যে আমার অফিসের কয়েকজন সাহেবকে বলেছি, দেখো ভাই তাদের যেন তেড়ে মারতে যাও না আবার, কেমন? মহিমের কথার কোনো উত্তর না দিয়ে গোরা চলে গেল। গোরা যখন পরেশবাবুর বাড়িতে গিয়ে পৌঁছল, সুচরিতা তখন নিজের চোখের জল লুকোনোর জন্য তার বাবার তোরঙ্গের ওপর ঝুঁকে পড়ে তার কাপড় জামা গুছিয়ে দিচ্ছিল। এমন সময় বেহারা এসে খবর দিল যে গৌরমোহনবাবু এসেছেন। সুচরিতা তাড়াতাড়ি চোখ মুছে তার কাজ ফেলে উঠে পড়ল। আর ঠিক তখনই ঘরে এসে ঢুকল গোরা। পরেশবাবু। গোরার কপালে তখনও সেই গঙ্গা মাটির তিলক রয়ে গেছে, গায়েও তেমনই পট্টবস্ত্র পরা। এমন বেশে সচরাচর কেউ কারো বাড়িতে দেখা করতে আসে না। সে প্রথম যেদিন গোরার সঙ্গে দেখা হয়েছিল সেই দিনের কথা সুচরিতার মনে পড়ে গেল। সুচরিতা জানত সেদিন গোরা বিশেষ করে যুদ্ধের বেশে এসেছিল। আজও কি এটা তার যুদ্ধের সাজ? গোরা এসেই কিন্তু একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে পরেশবাবুকে প্রণাম করল, তার পায়ের ধুলো নিল। পরেশবাবু ব্যস্ত হয়ে তাকে তুলে ধরে বললেন, এসো, বসো বসো বসো। পরেশবাবু, আমার আর কোনো বন্ধন নেই। হ্যাঁ, কিসের কিসের বন্ধন? আমি হিন্দু নই। হিন্দু নও? না না, আমি হিন্দু নই। আজ খবর পেয়েছি আমি মিউটিনির সময়কার কুরনো ছেলে। আমার বাপ আইরিশম্যান। হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলছি। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেব মন্দিরের দরজা আজ আমার কাছে বন্ধ হয়ে গেছে। আজ সমস্ত দেশের মধ্যে কোনো পংক্তিতেই আমাকে কেউ খেতে বসার আসন দেবে না পরেশবাবু। তুমি তুমি একটু শান্ত হয়ে বসো বাবা, এইখানটাতে বসো, একটু বিশ্রাম নাও। আরে না না, আমি শান্তই আছি পরেশবাবু, আমি শান্তই আছি। আজ আমি মুক্ত হয়েছি যে আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না। গোরার প্রদীপ্ত মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সুচরিতা। এখন আমার কিসের অশান্তি? এই গোরাকে সে কোনোদিনও দেখেনি। গোরার এমন অবস্থা সে কল্পনাও করতে পারে না। গোরার মনে যে ঝড়টা উঠেছে দূর থেকে, সেই ঝড়ের ঝাপটা সুচরিতার মনেও এসে লাগছে। বিস্ময়ে স্থির হয়ে আছে সে। পরেশবাবুর সামনে বসে গোরা বলছে, পরেশবাবু, এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্য সমস্ত প্রাণ দিয়ে সাধনা করেছি। সেই আমার একটি মাত্র সাধনা ছিল। কিন্তু কিন্তু আজ আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ হঠাৎ একটা বৃহৎ সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি পরেশবাবু। সেই সত্যটাই ভারতবর্ষ করা। ঠিক ঠিক বলেছেন পরেশবাবু। আজ আজ আর আমাকে কোনো একটা মাত্র জাতের মধ্যে বাঁচতে হবে না। সমস্ত ভারতবর্ষের সুখ দুঃখ আজ আমার বুকের কাছে এসে পৌঁছেছে। আজ থেকে তার সত্যিকারের সেবা করতে পারবো আমি পরেশবাবু। সেই অধিকার আমি পেয়েছি। এই দিনটার জন্য তো আমিও অপেক্ষা করছিলাম বাবা। আপনি এই কথাটা জানতেন পরেশবাবু? না, তা জানতাম না। তবে তুমি যে কবে শুধুমাত্র একটা জাতের গণ্ডি পেরিয়ে সত্যিকারের ভারতবর্ষকে জানতে পারবে, সেই দিনের অপেক্ষায় ছিলাম আমি। পরেশবাবু, আমি দিন রাত যা হতে চাইছিলাম
আজ তা হতে পেরেছি। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। আজ খ্রিস্টান মুসলমান আমার সঙ্গে কারো কোনো বিরোধ নেই। আজ এই দেশটাকে আমি আরো বেশি করে ভালোবাসতে পারছি পরেশবাবু। আমার কথা কি আপনি ঠিক বুঝতে পারছেন? হ্যাঁ, পারছি গৌর, পারছি। তোমার সব কথা আমি বুঝতে পারছি বাবা, সব কথা বুঝতে পারছি। দেখুন পরেশবাবু, কাল রাত্রে আমি বিধাতার কাছে প্রার্থনা করেছিলুম যে আজ সকালে আমি যেন নতুন জীবন লাভ করি। এতদিন যে মিথ্যা, যে অসুচিতা আমাকে ঢেকে রেখেছিল, সেসব একেবারে সমূলে ঘুচিয়ে দিয়ে বিধাতা আজ আমার একেবারে নবজন্ম দিলেন। তিনি যে এভাবে আমাকে নিখাদ ভারতবর্ষীয় করে তুলবেন, তা আমি সত্যিই ভাবতে পারিনি। গৌর, মায়ের কোল যে কাকে বলে, আজ আমি তা উপলব্ধি করতে পেরেছি পরেশবাবু। গৌর, তোমার মায়ের কোলে তুমি যে অধিকার পেয়েছ, সেই অধিকারের মধ্যে তুমি আমাদেরও টেনে নিয়ে যাও বাবা। আজ মুক্তি লাভ করে প্রথমেই আপনার কাছে কেন এসেছি জানেন? কেন গৌর? আপনার কাছেই এই মুক্তির মন্ত্র আছে। সেই জন্যই আপনি আজ কোনো সমাজেই স্থান পাননি। আমাকে আপনার শিষ্য করুন পরেশবাবু। সমস্ত জাতের ঊর্ধ্বে শুধুমাত্র ভারতবর্ষের যে দেবতা আছে, আপনার কাছে সেই দেবতার মন্ত্র নিতে এসেছি পরেশবাবু। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন পরেশবাবু। তার প্রসন্ন মুখের ওপর দিয়ে ভক্তির গভীর মাধুর্যতার স্নিগ্ধ ছায়া বুলিয়ে গেল। তিনি চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন। সে ঘরের মধ্যে যেন মন্দিরের মতো শান্তি বিরাজ করছে তখন। এতক্ষণ পরে সুচরিতার দিকে ফিরল গোরা। সুচরিতা চৌকির ওপর স্তব্ধ হয়ে বসেছিল। সুচরিতা, আমি আর তোমার গুরু নই। তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে। প্রার্থনা? হ্যাঁ সুচরিতা, প্রার্থনা। আজ আমার হাত ধরে তোমার ওই গুরুর কাছে আমাকে নিয়ে যাও সুচরিতা। সুচরিতার দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিল গোরা। চৌকি থেকে উঠে গিয়ে গোরার হাতের ওপর নিজের হাতখানি রাখলো সুচরিতা। আসুন গৌরবাবু। সুচরিতাকে পাশে নিয়ে এবার পরেশবাবুকে প্রণাম করল গোরা। তাদের মাথার ওপর তার দুটি হাত রেখে আশীর্বাদ করলেন তিনি। সন্ধ্যার পরে বাড়িতে ফিরে এলো গোরা। আনন্দময়ী তখন তার ঘরের সামনে বারান্দায় নীরবে বসে আছেন। তার দুটি পা টেনে নিয়ে পায়ের ওপর মাথা রাখল গোরা। আনন্দময়ী দু হাত দিয়ে তার মুখ তুলে ধরে চুম্বন করলেন। মা, তুমি আমার মা। যে মাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা। তুমি আমার ভারতবর্ষ মা, তুমি আমার ভারতবর্ষ। মাগো, এইবার তোমার লক্ষ্মীয়াকে ডাকো, তাকে বলো আমাকে জল এনে দিতে। গোরা, এইবার একবার বিনয়কে ডেকে পাঠাই বাবা। তুমি যা চাইবে তাই হবে মাগো, তাই হবে। এতক্ষণে সব ঝড় থেমে গেছে। গোরার পৃথিবী আবার শান্ত হয়ে এসেছে। আনন্দময়ীর কোলে মাথা রেখে পরম নিশ্চিন্তে দুটো চোখ বুজে আছে গোরা। আনন্দময়ীর প্রাণের আবেগ তার চোখের জল হয়ে টপ টপ করে ঝরে পড়ছে তখন গোরার মাথায় আশীর্বাদের মতো। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের পঞ্চম এবং শেষ পর্ব। আজকের প্রশ্ন, কোথায় বেড়াতে যাবেন বলে ঠিক করেছিলেন পরেশবাবু? গত সপ্তাহের গোরা চতুর্থ পর্বের প্রশ্ন ছিল, শুরুতে বিনয়ের বিয়ের জায়গা কোথায় করতে চেয়েছিলেন আনন্দময়ী? সঠিক উত্তর, নিজের বাড়ির দোতলায়। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন পার্থ চ্যাটার্জি, চঞ্চল সরকার,
রিয়া পাল, নন্দিনী সামন্ত, জ্যোৎস্না দাস, মধুমিতা পাল, রীতা প্রতিহার, সঞ্জয় রায়, আন্না ঘোষ ও মেহবুবা দেওয়ান। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।